ঘটনাটি মূলত ওনার সাথেও কিছুটা ঘটেছে। আর এই ঘটনার মূল যে ভিকটিম, তিনি এই আবির হাসান ভাইয়ের স্ত্রী। ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগে ঘটেনি। ঘটনাটি ঘটেছে 2025 সালের ঈদ উল আজহার ঠিক দুদিন পরে। তখন তো বর্ষাকাল, আর ওনাদের যে গ্রামের বাড়িটা, এই গ্রামের আসলে চতুর্দিকে পানি চলে আসে, বর্ষার পানি। আর ওনাদের বাড়ির যে অবস্থান, ওনার বাড়ির চতুর্দিকেই আবার পানি চলে আসে, মানে চতুর্দিকে পানি, মাঝখানে ওনাদের বাড়িটা। এরকম আরো অনেক বাড়ি আছে যার চতুর্দিকে আসলে পানি চলে আসে। তখন ওনারা নৌকা যোগে মেইন রাস্তাটায় ওঠেন। আর এখন তো চতুর্দিকে ইলেকট্রিসিটি চলে এসেছে, প্রায় সব বাড়িতেই ইলেকট্রিসিটি আছে, যার কারণে অনেক রাত পর্যন্তই মানুষজন আসলে আসা যাওয়া করেন। আর ঈদের ঠিক পরপর তো শহর থেকে অনেকেই গ্রামে এসেছেন, ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেক রাত, এটাও এখন খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। এদিকে এই আবির হাসান ভাই, ওনার কিন্তু আর একটা বোন রয়েছে, মানে ওনারা দুই ভাই বোন, আর ওনার বাবা এবং মা। পরিবারের 4 জন সদস্য ছাড়াও আরো একজন সদস্য বেড়ে গিয়েছে। কেননা এই ঘটনা যখন ঘটে তার 1 বছরেরও কম সময় উনি বিয়ে করেছেন আর কি, মানে 1 বছর হয় নাই, 8 মাস বা 10 মাস এরকম একটা সময়। তো ওনার স্ত্রীও প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে ঈদ করতে গিয়েছেন। কুরবানি ঈদ হয়ে গেছে, ঠিক 2 দিন পর দেখা গেল আকাশে বেশ চাঁদের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। আকাশ থেকে যে চাঁদ দেখা যাচ্ছে, এই চাঁদটা যখন পানির উপর পড়ছে, দারুণ ভাবে ঝিকমিক ঝিকমিক করছে। এরকম একটা দৃশ্য, তার উপর আবার মৃদু বাতাসও প্রবাহিত হচ্ছে। অতটা গরমও তখন ছিল না। তখন আবির হাসান ভাই বললেন পরিবারের সদস্যদেরকে যে আমরা একটু নৌকায় ঘোরাঘুরি করি। যেহেতু ওনারা শহর এলাকায় বেশি থাকেন, গ্রামে তো আসলে নৌকায় ওভাবে ঘোরাঘুরি হয় না। তখন পরিবারের সদস্যরা এক বাক্যে সম্মতি দিলেন। ওনাদের তো নৌকা ছিল, ওই নৌকায় উঠে পড়েছেন। আবির হাসান ভাইয়ের বাবা নৌকা বাইক ছিলেন, আর মাঝখানে যেখানে বাঁশের মাচা আছে সেখানে আবির হাসান ভাই, ওনার বোন এবং ওনার মা বসেছেন। আর নৌকার সামনের যে অংশ, যেটাকে আমরা গোলই বলি, ওইখানে বসেছেন আবির হাসান ভাইয়ের স্ত্রী। তো ওনারা ওনাদের মতো করে গল্প করছেন, যাচ্ছেন। যেতে যেতে তখন দেখা যাচ্ছে ঘড়িতে সময় 9:30 থেকে 10টার ভিতরেই হবে আর কি। চারদিকে লোকজন আছে, দেখা যাচ্ছে যে আশেপাশে রাস্তা দেখা যাচ্ছে। তারপর ওনারা যে পথ দিয়ে যাচ্ছিলেন, মানে পানি পথ, এই পানি পথের দুপাশে কিন্তু পাড় রয়েছে, ওই পাড় দিয়েও কিন্তু মানুষজন হাঁটাহাঁটি করে। এদিকে ওনারা যেতে যেতে এমন একটা জায়গায় চলে আসেন, ওখানে ঈদগাহ রয়েছে, ওনাদের গ্রামের যে ঈদগাহ, ওই ঈদগাহে কিন্তু ঈদের নামাজগুলো ওনারা পড়েন। 2 দিন আগেই ওখানেই ওনারা নামাজ পড়েছেন। তখন ওখানে আসার পর আবির হাসান ভাই ওনার বাবাকে বলেন যে বাবা, এইখানে আর না থাকি, এই জায়গাটা ভালো না, আমরা চলে যাই। এ কথায় অবশ্য আবির হাসান ভাইয়ের বাবা সম্মতি দেন। উনি নৌকা ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দেবেন, এমন একটা সময় আবির হাসান ভাইয়ের স্ত্রী, উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন। এমন চিৎকার দিয়েছেন, মনে হচ্ছে উনি কোনো কিছু দেখে ভয় পেয়েছেন। আর উনি তখন কিছু আর বলতে পারছেন না, মনে হচ্ছে ওনার শরীর ঠকঠক করে কাঁপছে। উনি মাথার উপরে, বিশেষ করে মাথার দুপাশে হাত দিয়ে রেখেছেন, মাথা চেপে ধরে রেখেছেন। ওনার তীব্র মাথা ব্যথা শুরু হয়েছে। দ্রুত নৌকা ঘুরিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। আর ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন উনি যতটুকু বলেন যে উনি কিছু একটা দেখেছেন যা খুবই ভয়ঙ্কর। কি দেখেছেন এটা বলার মতো অবস্থায় উনি তখন আর নাই। প্রচন্ড মাথা ব্যথা, মাথা ব্যথা এমন পর্যায়ে পৌঁছেছে, তীব্র মাথা ব্যথার যন্ত্রণায় উনি চিৎকার করে কান্নাকাটি করছেন। যখন পরিবারের সদস্যরা বুঝতে পারলেন যে কোন একটা ঘটনা ঘটেছে, কেননা ওই জায়গাতে এসে রাতের বেলা অনেকে ভয় পেয়েছেন, যেহেতু ওনার স্ত্রীর সাথে ওই ঘটনাটি ঘটেছে, সুতরাং এটা তো আসলে ডাক্তার দিয়ে কাজ হবে না, কবিরাজ নিয়ে আসতে হবে। ওনাদের বাড়ির কাছাকাছি একটা কবিরাজ বাড়ি ছিল। তখন এই আবির হাসান ভাইয়ের বাবা এবং আবির হাসান ভাই দুজন নৌকা নিয়ে রাস্তায় ওঠেন। বাড়ির চতুর্দিকে তো পানি, কিছুটা পার হলেই রাস্তা।
ওখানে নৌকা রেখে রাস্তায় উঠে ওই কবিরাজের বাড়িতে গিয়েছেন। ওই কবিরাজ আবার বেশ বয়স্ক একজন মানুষ, তো উনি সব কথা শুনলেন, শোনার পর বললেন যে আসলে কাজটা করতে পারতাম, কিন্তু এখন তো আমার বয়স হয়ে গেছে, এসব কাজে যে ধকল এটা আমি নিতে পারবো না। এর থেকে ভালো হয় আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি, আপনারা এখনই এই নাম্বারে ফোন করে যোগাযোগ করেন, সেই কাজটা করতে পারবে। তখন উনি একটা নাম্বার দেন, সেই নাম্বারে ওনারা কথা বলেন। এদিকে দেখা গেল ওই কবিরাজের বাড়ি আবার এখান থেকে কিছুটা দূরে। উনি বলছেন যে এখন এত রাত্রে কিভাবে আসি, রাত যদিও বা তখন বেশি ছিল না, তারপরও আসলে উনি আসতে চাচ্ছিলেন না রাতের বেলা। অনেক কবিরাজ আছে রাতের বেলা চিকিৎসা করতে যেতে চান না, তো উনি বিভিন্ন কথা বলে উনি রাতের বেলা আসতে কোনোভাবেই রাজি হলেন না। তখন আবির হাসান ভাইয়ের বাবা বললেন ঠিক আছে, রাতটা আমরা কোনোভাবে পার করি, তারপর দেখা যাক সকালে ওনাকে নিয়ে আসা যায় কিনা। এদিকে ওখান থেকে আবার নিজের বাড়ির দিকে রওনা দিলেন। যখন রওনা দিয়েছেন ওই যে নৌকায় করে আস্তে আস্তে, মানে যতটুকু পথ আর কি, ওই পথ দিয়ে আস্তে আস্তে কিন্তু রাস্তার দুধারে পাড় পড়ে, মানে যেই পাড়টা পড়ে ওই পাড় দিয়ে কিন্তু মানুষ হেঁটে যায়। ওই সময়ে আবির হাসান ভাই একটা জিনিস দেখতে পান। উনি দেখতে পান যে একটা অবয়ব, একদম কালো কুচকুচে অবয়ব, হাত পা মানুষের মতো বলেই মনে হচ্ছে। ওনারা যে নৌকা নিয়ে যাচ্ছেন, নৌকার সাথে সাথে পাড় দিয়ে হাঁটছে, আর এই অবয়বটা মাথা ঘুরিয়ে শুধু এই আবির হাসান ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আবির হাসান ভাই কিন্তু নৌকার মাথার দিকে ছিল, আর নৌকাটা বাইছিলেন কিন্তু ওনার বাবা। আর শহর এলাকায় বড় হবার কারণে উনি কিন্তু খুব একটা নৌকা বাইতে এক্সপার্ট ছিলেন না। ওনার বাবা কিন্তু এই নৌকা বাইতে ভালোই পারেন, যদিও বা উনিও শহরে থাকেন, তারপরও বড় তো হয়েছেন গ্রামেই। উনি কিন্তু এই অবয়বটাকে দেখছিলেন না। আবির হাসান ভাই উনি তাকিয়ে দেখছেন যে এই অবয়বটা নৌকার সাথে সাথে হেঁটে আসছে এবং তার দিকে তাকিয়ে আছে। তার চোখ মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু তার দিকে যে তাকিয়ে আছে এটা বোঝা যাচ্ছে। তখন এই আবির হাসান ভাই ওনার বাবাকে বলেন যে বাবা দেখেন তো এইটা কি আপনি দেখতে পাচ্ছেন, এটা কি বা কে, কিছু বোঝা যায়? তখন কিন্তু ওনার বাবা বলেন না তো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এরপরে গিয়ে উনি ওই অভাবটাকে দেখেন না, মানে ওইটা ভ্যানিশ হয়ে গেছে। বাড়িতে আসেন, বাড়িতে এসে দেখেন ওনার স্ত্রীর অবস্থা আগের মতোই, কোনো উন্নতি হয়নি। তীব্র মাথা ব্যথা, মাথা ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে, তাছাড়া যে যন্ত্রণা হচ্ছে শরীরে খিচুনি হয়ে যাওয়ার মতো অবস্থা, এমন মাথা ব্যথা যা আসলে দেখলেই সহ্য করার মতো না। যার হচ্ছে এরকম তীব্র মাথা ব্যথা, উনি বুঝতে পারছেন যে ওনার অনুভূতিটা ওই সময় কেমন ছিল। ওই রাতে ওনারা ওনাদের মতো করে আসলে যেভাবে সেবা শুশ্রূষা করা যায় ওনারা সেটা করেছেন। ভোরের দিকে ওনার স্ত্রীর ঘুম চলে আসে। সকালবেলা দেখা গেল যে আবির হাসান ভাইয়ের বাবা কবিরাজকে নিয়ে এসেছেন। তো কবিরাজ এসে সব কথা শুনলেন, উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দিয়ে গেলেন, কিছু তদবির দিয়ে গেলেন। দেখা গেল কোনো কাজ হলো না, মানে কোনো কাজই হলো না আর কি। এদিকে সারাদিন এভাবেই কেটে গেল, তবে কিছুটা কমেছে, মানে মাঝে মাঝে কিছুটা কমে আবার বেড়ে যায়। ওনারা যে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তো পরের রাত্রে ঘটে যায় আর একটা ঘটনা। আবির হাসান ভাই উনি বাসার পাশেই, মানে উঠানের একটা সাইডেই দাঁড়িয়ে আছেন। ওখান থেকে কিন্তু সামনের অংশ, বিশেষ করে বাড়ির অন্য সাইডের অংশ দেখা যায়। পাশে পানি রয়েছে, যেহেতু বাড়ির ওই মানে চতুর্দিকে ওই সময় পানি চলে এসেছিল আর কি। হঠাৎ করে দেখেন পানির উপর দিয়ে দুটো অবয়ব হেঁটে হেঁটে ওনার বাড়ির দিকেই আসছে। এটা যখন উনি দেখেছেন তখন উনিও চিৎকার দিয়ে উঠেছেন। চিৎকার দিয়ে তাড়াতাড়ি ঘরে চলে এসে বললেন যে এই ঘটনা। তখন তো বাড়ির সবাই চিন্তায় পড়ে যান যে এখন তো একটা বিপদ হয়ে গেছে, এখন তো বাড়ির সবাই দেখা শুরু করেছে, কি করা যায়? তখন আবির হাসান ভাইয়ের মা বাবা একটা পরামর্শ দিলেন যে যেহেতু বৌমার এই সমস্যা, তুই একটা কাজ কর, তুই দ্রুত বৌমাকে নিয়ে তার বাবার বাড়ি চলে যা, অর্থাৎ তুই তো শ্বশুর বাড়ি চলে যা, ওখানে গিয়ে কোনো একটা ভালো কবিরাজ দেখা, এই বাসায় থাকলে আরো বড় ধরনের ক্ষতি হতে পারে। কি আর করা, পরদিন সকালবেলায় ওনার স্ত্রীকে নিয়ে উনি চলে যান ওনার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি কিন্তু পার্শ্ববর্তী উপজেলাতেই আর কি। তো ওখানে গিয়ে যখন এই কথা বলেছেন তখন আর শাশুড়িটা শোনার পর ওই এলাকার একজন নাম করা কবিরাজের কাছে নিয়ে যান।
তার কাছে গিয়ে এই বিষয় যখন খুলে বলেন, তখন উনি কিছুটা সময় নিয়ে নিজে থেকেই বেশ কিছু তথ্য বলা শুরু করলেন। উনি ওনার জিন্নেদের মাধ্যম দিয়ে তথ্যগুলো সংগ্রহ করেছিলেন। তো উনি জানান ভয়ঙ্কর কিছু বিষয় আর কি। ওই রাত্রে যখন ওনারা নৌকাতে করে ঘুরতে বেরিয়েছিলেন, চাঁদের আলো তো বেশ ভালোই ছিল, ওই সময় ওই যে ঈদগাহ, ওই এরিয়াটাতে যে জলাশয়টা আছে আর কি, ওই ঈদগাহের পাশে, ওখানে 6টা জিন পানির উপরে বসা ছিল। আর ওই সময় এই আবির হাসান ভাইয়ের পরিবার যখন ওই দিক দিয়ে নৌকা নিয়ে যাচ্ছিল, তখন ওই পানির উপরে বেশ কয়েকটা ছায়া দেখতে পান এই আবির হোসেন ভাইয়ের স্ত্রী। উনি প্রথম দিকে চিন্তা করেছেন যে এগুলো হয়তোবা এই নৌকায় বসে থাকা ওনাদেরই ছায়া। এর মধ্যে একটা অবয়বের সাথে ওনার চোখাচোখি হয়ে যায়। যখনই চোখাচোখি হয়ে গেছে, তখনই ওই অবয়বটার চোখ উনি দেখতে পেয়েছেন। যখনই হঠাৎ করে চোখ দেখতে পেয়েছেন, তখনই উনি মারাত্মক ভয় পেয়ে যান। আর ওই অবয়বটার সাথে চোখাচোখি হবার কারণে ওনার তীব্র মাথা ব্যথা শুরু হয়ে যায়। এরপর থেকে ওই অবয়বটা ওনার পিছু নিয়েছে। শুধু তাই না, আগে একটা ছিল যেটা ছিল পুরুষ অবয়ব, এখন আর একটা অবয়ব পিছু নিয়েছে, সেটা একটা নারী অবয়ব। আর এই দুটো অবয়বকেই পরের দিন রাতের বেলা আবির হাসান ভাই পানির উপরে হেঁটে হেঁটে ওনাদের বাড়ির দিকে আসতে দেখেছেন। তখন উনি যেটা বলেন সেটা হচ্ছে যে আমি কিছু কাজ করে দিচ্ছি, এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার দরকার নাই। আমার অনুগত দুটো জিন এটা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় গিয়ে তোমার স্ত্রীকে ঝাড়ফুঁক করে দিয়ে আসবে, তোমরা কিছুই টের পাবা না, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো সত্যি তাই হয়, আস্তে আস্তে আবির হাসান ভাইয়ের স্ত্রীর মাথা ব্যথা কমতে থাকে। আর দুটো জিন কখন এসে ঝাড়ফুঁক করে গেছে এই অনুভূতিটা কিন্তু ওনার স্ত্রীও টের পান নাই, ওই বাড়ির কোনো সদস্যও টের পান নাই। এভাবে আল্লাহর রহমতে অল্প কিছুদিনের মধ্যেই পরিপূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন আবির হাসান ভাইয়ের স্ত্রী। তো এটাই ছিল ঘটনা। এরপরে নতুন করে আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুনলেন। রাতের বেলা এইভাবে নৌকাতে ঘোরাঘুরি কিন্তু আমরা অনেকেই করি, বিশেষ করে যারা শহর এলাকায় থাকি। গ্রামে গেলে রাতের বেলা, বিশেষ করে পূর্ণিমা রাতে বা জ্যোৎস্না রাতে, নৌকা দিয়ে ঘোরাঘুরি করতে ভালোই লাগে। তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এমন জায়গা দিয়ে ঘোরাঘুরি করা উচিত নয় যে জায়গাগুলো আসলে আমরা দোষের জায়গা হিসাবে চিন্তা করি, বা যেই জায়গাগুলোতে অনেকেই ভয় পেয়েছেন। এছাড়া গভীর রাতে জিনেরা তো চলাচল করবে, বিশেষ করে সন্ধ্যার পর থেকেই তাদের চলাচলের একটা সময় হয়ে যায়। তখন যদি কোনো বাচ্চা বা নারী সদস্য এরাও যদি এভাবে ঘোরাফেরা করে, তখন কিন্তু তারা আক্রমণ করার জন্য খুবই সুযোগ পেয়ে যায়। মানে এটা তাদের জন্য একটা মোক্ষম সময়। আর এরা যদি একবার আক্রমণ করে, তখন কিন্তু ছুটানোটাও মুশকিল হয়ে যায়। এই ঘটনায় আমরা এমন একটা বিষয় দেখতে পেলাম, বিশেষ করে যেই জায়গাটা একটু দোষের জায়গা, যেই জায়গাটাতে এসে আবির হাসান ভাই নৌকাটা ঘুরিয়ে দিতে বলেছিলেন, ওখানে এসেই কিন্তু ঝামেলাটা শুরু হয়ে গেল। আর এরপর একটা বিষয় খেয়াল করুন, যে কবিরাজের বাড়িতে গিয়েছে, ওখান থেকে ফিরছে, তখনও কেউ একজন তাদের পিছু নিয়েছে। এটাও কিন্তু আবির হাসান ভাই দেখতে পেয়েছেন। মানে তারাও ফলো করছে যে এরা কোথায় যায়, কি করে, কার কাছে গেল, সেই কবিরাজ আবার কেমন শক্তিশালী। মানে এরাও কিন্তু আবার এইটা বিশ্লেষণ করে, তারাও আবার গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। যাক, আল্লাহর রহমতে ওনার স্ত্রী সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা রাতের বেলা ঘোরাঘুরির ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবো। আর আরেকটি বিষয় আমি বলে দিতে চাই আমাদের প্রিয় লিসেনারদের উদ্দেশ্যে, তা হচ্ছে বর্ষাকালে আমরা অনেক জায়গায় বেড়াতে যাই, অনেক জায়গায় ঘুরতে যাই। বিশেষ করে হাওর অঞ্চলে অনেকেই কিন্তু হাউস বোট সহ বিভিন্ন নৌযানে করে কিন্তু আমরা বেড়াতে যাই। এক্ষেত্রে একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলবো। যারা এই ধরনের জায়গাগুলোতে আমরা বেড়াতে যাই, পূর্ণিমা এবং অমাবস্যা তিথিগুলো আমরা একটু মাথায় রাখবো। কেননা এমন অনেক ঘটনা ঘটেছে যে বাচ্চা কিন্তু ভেতরেই রয়েছে, কিভাবে যে সে গায়েব হয়ে গেছে সেটা মা বাবা বুঝতেও পারেনি।
এই হাওরেও কিন্তু বেশ কিছু ঘটনা রয়েছে। আমি সুনামগঞ্জে প্রায় 2.5 বছর ছিলাম, তখন কিন্তু হাওর সম্পর্কিত বেশ কিছু ভয়ের ঘটনা আমি শেয়ার করেছিলাম। হাওরে যে ঘটনাগুলো ঘটে সাধারণত, সেখানে থাকা যে মাঝি ভাইরা আছেন তারা কিন্তু এই বিষয়গুলো সহজে বলতে চান না। বললে দেখা যাচ্ছে যে তাদের বেশ কিছু বিষয়ে সমস্যা হতে পারে, যেমন তারা সেখানে একটা নির্দিষ্ট জীবিকা নির্বাহের পথ বের করে নিয়েছেন, ট্যুরিস্টদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে। এই জন্য তারা এই বিষয়গুলো বলেন না। অনেক জোরাজুরি করলে তারা বলেন, কিন্তু সচরাচর ওনারা বলতে চান না। এই হাউজে যেই গাইডরা রয়েছেন, এদের মধ্যে একজন ভাই আছেন, তার কিন্তু ভিডিও আমরা আপলোড করেছিলাম, বেলাল ভাই। উনি কিন্তু বেশ কিছু ঘটনা আমাদেরকে দিয়েছিলেন। এই হাওর এলাকাতেই এই ঘটনাগুলো ঘটেছে, এখনো ঘটে। এই জন্য আমি পরামর্শ দিব, হাওরের যেই জায়গাগুলো খুবই গভীর, এখানে লাইফ জ্যাকেট পরেও গোসল করাটা উচিত হবে না। হ্যাঁ, যেই জায়গাগুলো অগভীর, আপনি দাঁড়ালেই পায়ের নিচে মাটি ঠেকে যায়, সেখানে আপনি নামতে পারেন। তাও একাকি না, একসাথে কয়েকজন মিলে নামবেন, এতে করে খুব একটা বেশি সমস্যা হয় না। আর এমনও রহস্যময় মৃত্যুর ঘটনা সেখানে ঘটেছে, লাইফ জ্যাকেট পরা অবস্থাতেই বডি কিন্তু ডুবে গেছে। লাশ যখন উদ্ধার করা হয়েছে, লাইফ জ্যাকেট পরা অবস্থাতেই উদ্ধার করা হয়েছে, কিন্তু তখনও বডি নিচেই ছিল। অথচ লাইফ জ্যাকেট পরা অবস্থাতে, বিশেষ করে যেই ধরনের লাইফ জ্যাকেটটা ছিল, খুবই ভালো মানের লাইফ জ্যাকেট ছিল, এই লাইফ জ্যাকেটে কিন্তু বডি তুলিয়ে যাবার কথা নয়। এরকম ঘটনা কিন্তু আগে হরহামেশাই ঘটতো, বিশেষ করে এই চাঁদনি রাতে। এই হাউসবোটগুলো হাওরের বিভিন্ন জায়গায় অবস্থান করত, তখন যে যার মতো রাতের বেলা পানিতে নেমে গোসল করত, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটতো। পরবর্তীতে স্থানীয় প্রশাসন একটা নিয়ম করে দিল যে হাউসবোটগুলো একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে। বর্তমানে নীলাদ্রি লেকের ওখানে সবগুলো হাউসবোট সন্ধ্যার দিকে বা সন্ধ্যার আগেই এসে ওখানে অবস্থান নেয়। রাতের বেলা কিন্তু হাওর জুড়ে এই হাউসবোট নিয়ে ঘুরে বেড়ানোর কোনো সুযোগ নেই। মূলত এই ধরনের দুর্ঘটনা সহ আরো বিভিন্ন কারণে এই হাউসবোটগুলো একটি নির্দিষ্ট জায়গায় এনে রাখা হয়, যাতে করে চুরি ডাকাতি সহ বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে বাঁচানো যায় সবাইকে। এটা স্থানীয় প্রশাসনের একটা সফলতা আমি বলবো, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এছাড়া বর্তমানে স্থানীয় প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে হাউসবোটগুলো ঠিক কোন দিক দিয়ে যাবে, একটা রোড ম্যাপ করে দেওয়া হয়েছে, এলোমেলোভাবে, যাতে অন্য কোথাও তারা না যান, কোনো দুর্ঘটনায় পতিত না হন। এই জিনিসগুলো বর্তমানে প্রশাসন থেকে মনিটরিং করা হচ্ছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে স্থানীয় প্রশাসনের যেই রুলসগুলো আছে, আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করব যারা ওখানে যাব। আর অবশ্যই ওই হাউসবোটে থাকা যে গাইড রয়েছেন তার পরামর্শ আমরা ফলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকটাই হেফাজত করবেন। তারপরও ভাগ্যে যদি থাকে সেটা তো আর আটকানো যায় না। তবে আমার 2.5 বছরের যেই অভিজ্ঞতা হয়েছে ওই এলাকায় থেকে, তা থেকে কিন্তু আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্রান্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আর পানিতে যদি একান্ত নামতেই হয়, দোয়া দুরূদ পড়ে ইনশাল্লাহ নামবো। আর অবশ্যই সময় বুঝে আমরা নামার চেষ্টা করব, যে কোন সময় আমরা নামছি। প্রিয় লিসেনার, এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম নাভিদ রিফাত। উনি বর্তমানে নটরডেম কলেজে অধ্যয়নরত রয়েছেন। ওনার দেশের বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামে। 2026 সালে যে জাতীয় নির্বাচনটা হলো, এই নির্বাচনে ভোট দেবার জন্য ওনার পরিবারের সদস্যদের সাথে উনিও চলে গিয়েছেন নিজ এলাকায়, এই মির্জাপুর গ্রামে। ওনার আপন চাচাতো ভাই, যার নাম হচ্ছে তাহমিদের কাছ থেকে একটি ঘটনা উনি জানতে পারেন। সেই ঘটনাটি মূলত আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছিল 2025 সালের শেষ দিকে। আর যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে রিমু। এই রিমুদের বাড়ি হচ্ছে এই নাভিদ ভাইদের যে বাড়িটা, এই বাড়ি থেকে 3-4 বাড়ি পরে আর একটা বাড়ি রয়েছে। আর রিমুর মায়ের নাম হচ্ছে তাসলি, যাকে নাভিদ ভাই তাসলি আপা বলে সম্বোধন করেন। তাসলি আপার হাজবেন্ড মারা গিয়েছেন বেশ কিছু বছর হলো। তাসলি আপার 2 মেয়ে, বড় মেয়েকে উনি বিয়ে দিয়েছেন, আর যে ছোট মেয়ে রিমু সে ক্লাস 10-এ পড়ে।
তাসলিয়া আপার বাবার বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আসামপাড়া গ্রামে। এটা একটা বর্ডার এরিয়া, আশেপাশে অনেক ঝোপ জঙ্গল রয়েছে। উনি ঘটনার কিছু আগে, অর্থাৎ কয়েকদিন আগে, এই রিমুকে নিয়ে গিয়েছেন তার বাবার বাড়িতে। তো রিমু নানার বাড়িতে আসছে, আশেপাশে একটু ঘোরাঘুরি করবে, এটা তো স্বাভাবিক, যেহেতু আশপাশ এরিয়াটা একটু ঝোপ জঙ্গল টাইপের। তো রিমু বিকেলের দিকে হাঁটতে বেরিয়েছে। যখন হাঁটতে বেরিয়েছে, ঘোরাঘুরি করে মোটামুটি সন্ধ্যার আগেই সে বাড়িতে চলে এসেছে। আসার পর থেকেই তার মাথা ব্যথা, শরীর দুর্বল লাগছে, এমন ধরনের অসুস্থতা সে ফিল করতে থাকে। সে তার মাকে বলেও এই বিষয়টা ওনারা স্বাভাবিকভাবেই নিয়েছেন। এর 1-2 দিন পরেই উনি আবার নিজের এলাকায় চলে আসেন। নিজের এলাকা বলতে উনি যেখানে থাকেন আর কি, এই মির্জাপুর গ্রামে, যেখানে ওনার স্বামীর বাড়ি। তো ওখানে চলে আসার পর দেখা গেল এই যে রিমু, তার মধ্যে এবার বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। সে চুপচাপ বসে থাকে মাঝে মাঝে, মানে মানুষ ধ্যান করলে যেভাবে বসে থাকে ওভাবে বসে থাকে, আবার বিড়বিড় করে এক মনে কি যেন একটা বলছে। তবে জিনে ধরলে যেরকম অন্য ধরনের কিছু আলামত আমরা শুনতে পাই, যেমন মাথার চুল ছিঁড়ে ফেলছে, ভাঙচুর করছে, এমন কিছু না। তো তার মধ্যে এরকম হঠাৎ করে পরিবর্তন দেখে তাসলিয়া আপা কিছুটা বুঝতে পারেন এখানে অন্য কোনো ব্যাপার হয়েছে, কিন্তু কি যে ব্যাপার হয়েছে এটা তো উনি বুঝতে পারছেন না। এরকম করে কিন্তু কয়েকটা দিন পার হয়ে গেছে। এরপর দেখা গেল হঠাৎ করে এই রিমু 2টো কমলা নিয়ে এসে তাসলিয়া আপাকে বলছে যে, মা এই দেখো কমলা। তাসলিয়া আপা তো অবাক, রিমু কমলা পেল কোথায়? রিমু কমলা ছুড়ল, উনিও খেলেন, অর্থাৎ তাসলিয়া আপাও খেলেন, রিমু খেলো। তাসলিয়া আপা দেখলেন যে এটা বাজার থেকে কিনে আনা কমলার থেকে তেমন কোনো পার্থক্য নাই। মানে অনেক সময় শোনা যায় না, জিনেদের দেশ থেকে বেশ কিছু খাবার খেয়েছে, ফল খেয়েছে, এটা এমন মিষ্টি বা এত সুস্বাদু, এরকমটা আগে কখনো কেউ খায়নি। কিন্তু বিষয়টা এরকম ছিল না। এর 1 দিন পর দেখা গেল যে রিমু কিছু আঙুর এনে দিয়েছে। এরকম এক এক দিন এক এক ধরনের ফল রিমু এনে দিত। পরিবারের সদস্যরা বুঝতে পারলো যে রিমুর আসলে মানে জিন ঘটিত সমস্যা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, তবে এরা হয়তোবা ভালো কোনো জিন। এদিকে এক কান দু কান হতে হতে আশেপাশের লোকজনও কিছুটা জেনে গেল যে রিমু এরকম ফল খাওয়াতে পারে। তখন তার মামাতো 2 ভাই রাজন এবং সাজন এরা আসে, এসে বলে, কিরে রিমু, আমাদেরকে কিছু ফল টল খাওয়া। তখন রিমু বলে, কি খাবি? তখন তারা বলে, আপেল খাবো। তখন রিমু কি করে, ঘর থেকে বাইরে বেরিয়ে ঘরের পেছন থেকে একটু ঘুরে আসে, মানে ঘুরে আসা বলতে জাস্ট একটা চক্কর দিয়ে সামনে চলে এসেছে আবার। তখন দেখা গেল তার হাতে 2টো আপেল এই দুজনকে দিল, তারাও খেলো। বাজার থেকে কিনে আনা আপেলের মতোই ছিল স্বাদ আর কি, খুব যে একদম অনেক মিষ্টি বিষয়টা এরকম না, তবে হ্যাঁ মিষ্টি ছিল। এরপরে এই খবর যখন এই রাজন এবং সাজনের বন্ধু বান্ধব শুনতে পেল, এর মধ্যে 2জন এলো আবার রিমুর কাছে, একজন নাম আরমান আর একজন নাম হচ্ছে ফজল। এরা এসে আবদার করছে, রিমু আমাদেরকে কিছু ফল খাওয়া। রিমু একই রকম ভাবে সে ফল খাওয়ায়। এই খবর আবার শুনতে পারে এই যে নাভিদ ভাইয়ের আপন চাচাতো ভাই তাহমিদ, এই তাহমিদও আসে রিমুর কাছে, এসে সেও ফল খাওয়ার আবদার করে। তবে তাহমিদ দেখতে পায় রিমু আগের মতো নাই, বেশ দুর্বল, তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, মনে হচ্ছে সে রক্ত শূন্যতায় ভুগছে, এরকমটা মনে হচ্ছে। রিমু বলে যে, আমি এখন ফল খাওয়াতে পারবো না, আজকে হবে না, আমার শরীরটা ভালো না, খুব অসুস্থ আমি। তাহমিদ অবস্থা বুঝতে পারে যে আসলেই সে খুব দুর্বল। সে আর কোনো কথা না বলে ওখান থেকে চলে আসে। এরপরে মূলত এই যে তাসলিয়া আপা, উনি তো বুঝতে পারেন যে অবস্থা আসলে খারাপের দিকে যাচ্ছে। এদিকে ওনার আর্থিক অবস্থা তো এতটা ভালো না যে উনি অনেক টাকা খরচ করে দূরের কোনো ভালো হুজুরের কাছে নিয়ে যাবেন। উনি খুঁজছিলেন যে আশেপাশে কে আছে। উনি একটা সন্ধান পান, তবে এর ভিতরে ঘটে একটা ঘটনা, তা হচ্ছে যে বোনের এরকম সমস্যার কথা শুনে বড় বোন, অর্থাৎ রিমুর বড় বোন যিনি, উনি আসছেন। আসার পর দেখা গেল
যে রিমু ওই যে গুনগুন করে কিছু একটা বলছে, উনি বুঝতে পারেন যে রিমু এই মুহূর্তে আসলে স্বাভাবিক অবস্থায় নাই, সে এখন পজেসড অবস্থায় আছে। তখন তার বড় বোন কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি কে? তখন ভেতর থেকে আওয়াজ আসে যে আমরা 10 জন, 6 ভাই 4 বোন। আমার মাকে এক দুষ্টু তান্ত্রিক কবিরাজ বন্দি করে রেখেছে। আমরা আমার মাকে মুক্ত করার জন্য চেষ্টা করছি। এই রিমু ভুল করে একটা পাথর নিয়ে চলে এসেছে, আর যখনই সে পাথরটা স্পর্শ করেছে তখনই আমরা রিমুর সাথে সংযুক্ত হয়ে গেছি। আর এই পাথরটা নিয়ে আসার কারণে আমাদেরও বেশ কিছু ক্ষতি হয়েছে, তবে আমরা রিমুকে ক্ষতি করার জন্য আসিনি। মূলত এই পাথরটা স্পর্শ করার কারণেই আমরা ওর সাথে সংযুক্ত হয়ে গেছি, আর পাথরটা এখন ওর কাছেই আছে। এটা যদি আগের জায়গায় রেখে আসা হয় তাহলে আর কোনো সমস্যা হবে না। এরকম তথ্য জানার পর পরবর্তীতে রিমু যখন স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাকে প্রশ্ন করা হলো। তখন রিমু বলেছে, হ্যাঁ আমি তো এরকম একটা পাথর নিয়ে আসছি। তখন সবাই বললো, তোমার তো এরকম একটা পাথর নিয়ে আসা উচিত হয়নি, তোমার তো বোঝা উচিত ছিল যে বিষয়টা অন্যরকমও হতে পারে। আসলে রিমু তো এতটা 7-5 ভাবে নাই, তার ভালো লেগেছে নিয়ে আসছে একটা ভিন্ন রকমের একটা পাথর। এদিকে এই কারণে যে এই সমস্যাটা হচ্ছে এটা তো পরিবারের সদস্যরা বুঝতে পেরেছেন। তখন এই তাসলিয়াপা উনি একজন হুজুরের কাছে যান, গিয়ে সব কথা খুলে বলেন। তো হুজুরের কাছে গিয়ে যখন বলেছেন, হুজুরের অনুগত জিনেরাদের মাধ্যমে উনি কিছু তথ্য সংগ্রহ করেন, এবং তথ্য সংগ্রহ করার পর উনি বলেন যে হ্যাঁ কথা সত্য, ঘটনা আসলে এটাই। মূলত এই যে 10 ভাই বোন ওদের মাকে বন্দি করে রেখেছে এক দুষ্টু তান্ত্রিক কবিরাজ, ওরা তাকে মুক্ত করার জন্য চেষ্টা করছে। তবে এত সহজে ওরা পারবে বলে মনে হয় না, কেননা এই 10 ভাই বোনের বয়স খুব বেশি না। আর ওই দুষ্টু তান্ত্রিক কবিরাজ অনেক শক্তিশালী, তার অধীনেও অনেক শক্তিশালী দুষ্টু জিনেরা রয়েছে। ওদের কাছে আসলে এই 10 জন তেমন কিছুই না, তবে ওরা চেষ্টা করে যাচ্ছে। এখন এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধান কিন্তু আছে। ওরা বলেছে যে এই যে পাথরটা নিয়ে গিয়েছে, এই পাথরটা একজন ব্যক্তি ঠিক আগের জায়গায় গিয়ে রেখে আসতে হবে, আর তার সাথে ওরা বিস্তারিত কথা বলবে কিভাবে এটার সমাধান চূড়ান্তভাবে হবে। যাই হোক, হুজুর তো এটা বলে দেন। তাসলিয়াপা চিন্তা করেন যে আসলে এই পাথরটা কে নিয়ে যাবে এখন ওখানে, জিনেরা সরাসরি তার সাথে কথা বলবে। হুজুরকে উনি অনুরোধ করেছিলেন, হুজুর বলেন না, উনি যেতে পারবেন না। কি করা। এদিকে আর একটা বিষয় দেখা দিল, সেটা হচ্ছে রিমু কিন্তু এবারে খুব একটা বেশি শান্ত থাকে না। যখন সে পজেসড অবস্থায় চলে যায় তখন দেখা যাচ্ছে যে সে এক ধরনের গুম গুম আওয়াজ করছে, কেমন গড় গড় আওয়াজ করছে, একটা গোঙানির মতো আওয়াজ এরকম করছে। তখন তাসলিয়াপা বুঝতে পারেন বিষয়টা মনে হচ্ছে আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে। ওনার এরিয়ার একজন বয়স্ক ভদ্রলোক, ওনাকে উনি বিষয়টা শেয়ার করেন। তখন উনি বলেন, আচ্ছা ঠিক আছে, মেয়েটার জীবন তো কেবল শুরু হয়েছে, সামনে ভবিষ্যৎ পড়ে আছে, এই সমস্যার সমাধান না হলে তো আসলে সামনে অনেক বিপদ অপেক্ষা করছে, আমিই যাব। উনি সাহস করে যেতে রাজি হন। তো কোন জায়গা থেকে পাথরটা আনা হয়েছিল রিমুর কাছে বিস্তারিতভাবে উনি শোনেন। এরপর এই পাথরটা রাখার জন্য ওখানে গিয়েছেন। তো উনি কিন্তু যে সময়টাতে গিয়েছেন এটা যে রাতের বেলা, বিষয়টা এরকম না। তো ওইখানে গিয়ে যখনই উনি পাথরটা রেখেছেন, রাখার পর তার নাম ধরে ওপাশ থেকে ডাক দিয়েছে যে কিরে কেমন আছিস। উনিও উত্তর দিয়েছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন ওপাশ থেকে, মানে গাছের ওপাশ থেকে কিন্তু কথা বলছে, গম গম করে আওয়াজ হচ্ছে। আর এই আওয়াজটা কোনো মানুষ যে করছে না এটা নিশ্চিত। তখন ওনাকে বলা হচ্ছে যে রিমু তো এই পাথরটা নিয়ে গিয়েছিল, এই পাথরটাও ধরার কারণে আমাদের ক্ষতি হয়েছে। এখন এই পাথরটা আগের শক্তি যদি আনতে চাই আমরা এই পাথরটার ভেতরে, তাহলে এটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, এটা তোরা পারবি। এখন কি করতে হবে? তখন তারা বলছে যে 7টা সমুদ্র এবং 13টা নদীর পানি আনতে হবে। 7টা সমুদ্র, এটা কি 4টিখানি কথা?
সেই রূপকথার গল্পের মতো 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যাওয়া, বিষয়টা এরকম হয়ে গেছে। তখন উনি বলছেন যে না, এটা সম্ভব না, আমাদের বাড়ির কাছে একটা নদী আছে আর ছোটখাটো কয়েকটা পুকুর আছে, এছাড়া আর কিছু নাই, 7 সমুদ্র 13 নদী কিভাবে কি করবো আমরা, এটা তো সম্ভব না, অন্য কিছু বলো। এটা তো আমাদের পক্ষে অসম্ভব বিষয়, যেটা অসম্ভব বিষয় এটা তো আসলে আমরা চেষ্টা করলেও পারবো না। তখন নাকি কিছু সময় তারা চুপ থাকে, মানে আওয়াজ পাওয়া যাচ্ছে না ওপাশ থেকে। তখন ওপাশ থেকে বলা হচ্ছে ঠিক আছে, যা ক্ষতি হওয়ার তো হয়েছে, দেখি আমরা কি করতে পারি, তবে আর একটা কাজ করতে হবে, কিছু সাদাকা দিতে হবে। কি সাদাকা? তখন তারা বলে 5 কেজি মিষ্টি দিতে হবে। তখন উনি বলেন যে এই যে পরিবার, এই পরিবারে যিনি পুরুষ মানুষ উনি জীবিত নাই, এই কারণে তাদের আর্থিক অবস্থা কিন্তু ওরকম সুবিধাজনক নয়। 5 কেজি মিষ্টি দেওয়াটাও তাদের জন্য এটা অনেক কঠিন বিষয়। তখন ওই জিনেরা বলা আছে ঠিক আছে, কি দিবি দে। তখন নাকি এই এই ব্যক্তি উনি নিজে থেকেই 1 কেজি মিষ্টি কিনে ওখানে রেখে গিয়েছিলেন। আর ওই যে পাথরটা, ওই পাথরটা উনি ওখানে রেখে গিয়েছিলেন। উনি ফেরত আসার পরপরই উনি কিন্তু যখন ওই মিষ্টির কথা শুনেছেন, ওখানে পাথরটা রেখে চলে গিয়েছেন, আবার ওখানে এসে মিষ্টি রেখে আবার চলে যান। উনি যখন ফাইনালি ওই মিষ্টিটা রেখে চলে আসেন, এরপর থেকেই নাকি এই রিমু সে ফিল করে তার শরীরের উপর থেকে একটা ভারী কোনো জিনিস চলে গেছে। তারপর আস্তে আস্তে সে পরিপূর্ণভাবে স্বাভাবিক হয়ে যায়। তার সাথে আর ওই যে ফল দেয়া নেয়ার যে ব্যাপারগুলো এগুলো আর ঘটে না, একদম আগে যেভাবে স্বাভাবিক ছিল ওই অবস্থাতে চলে যায়। তো এমনটাই জানিয়েছেন। আরো একটা বিষয় তা হচ্ছে ওই যে যিনি হুজুর উনি জানিয়েছিলেন এই যে যারা রিমুর কাছে আসছে এরা আসলে ক্ষতি করার জন্য আসেনি, এরা খুবই ভালো মুসলিম। সমস্যা হয়েছে কি, রিমু যখনই ওটা স্পর্শ করেছে ওরা রিমুর সাথে সংযুক্ত হয়ে গেছে, এই জন্যই তারা আসে, তাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্য নেই। তবে হ্যাঁ, পাথরটা একজন মানুষ স্পর্শ করার কারণে তাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ওরা চাইলে ক্ষতি করতে পারতো, কিন্তু তারা সেটা করছে না, তারা এমনিতেই চলে যাবে যদি এটা সমাধান হয়ে যায়। তো হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ, রিমু এখন পরিপূর্ণভাবে সুস্থ। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাভিদ ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ইব্রাহিম। ওনার বাড়ি নরসিংদী জেলার বেলাবো উপজেলার পোড়াদিয়া গ্রামে। এই গ্রামকে অনেকে পুরাদ্দাও বলে থাকে। তো ওনার কাছে অনেকগুলোই ঘটনা আছে, সময়ের কারণে উনি লিখতে পারেন না সহজে, তবে উনি পর্যায়ক্রমে সেগুলো পাঠাবেন বলে জানিয়েছেন। এই ঘটনাটি ওনার কাকির সাথে ঘটে যাওয়া খুব হৃদয় বিদারক একটি ঘটনা, যেটা প্রায় 30 বছর আগে ঘটেছিল। ঘটনাটি যেই জায়গাটাতে ঘটেছিল এটা গ্রাম অঞ্চল, এই গ্রামের কথাই বলছি আর কি, এই যে পুরাদ্দা গ্রামে। তো এই যে কাকির যে শ্বশুর বাড়ি আর কি, এই জায়গাটার বর্ণনা একটু দেই। ওনাদের যেই বাড়িটা, এই বাড়ি থেকে ওয়াশরুমটা 100 ফুটের মতো দূরত্বে। ওয়াশরুমের পাশে একটা গাব গাছ রয়েছে। ওয়াশরুমের একটু সাইডে, অর্থাৎ ওয়াশরুমে যাবার জন্য যে মাটির রাস্তাটা রয়েছে, এই রাস্তাটার পাশেই কিন্তু একটা পুকুর রয়েছে। পুকুরের ওই পাশে কবরস্থান, আর কবরস্থানের সাথে লাগো একটি মসজিদও রয়েছে। কাকি তখন অন্তঃসত্ত্বা, ওনার গর্ভের সন্তানের বয়স তখন 8 মাস কি 9 মাস এরকম একটা সময় আর কি। উনি এক রাতে ওয়াশরুমে যাবার জন্য উঠেছেন। ওয়াশরুমে যাবার জন্য উঠলে সাধারণত উনি কাউকে ডাক দিতেন, কাকাকে ডাক দিতেন, কিন্তু ওই সময় উনি কাকাকে ডাক দিতে পারেননি, কেননা কাকা ওই রাত্রে বাড়িতে ছিলেন না, যার কারণে উনি একাই বাইরে বের হয়েছেন। উনি যখন বাইরে বের হয়েছেন তখন উনি বুঝতে পেরেছেন যে তখন রাত আনুমানিক 3টা 3:30টার মতো বাজে। যদিও বা উনি ঘড়ি দেখেননি, তবে অনুমান করেছেন। মাঝে মাঝেই যেহেতু ওঠেন এই সময়ে, যার কারণে ওনার অনুমানটা একদম যে ভুল সেটাও বলা যাবে না। উনি যখন বের হয়েছেন ওয়াশরুমের দিকে যাচ্ছেন, যাওয়ার সময় দেখতে পান ওনার চলার পথের ঠিক মাঝখানে ওনার শ্বশুর দাঁড়িয়ে আছে। ওনার শ্বশুর সাধারণত লুঙ্গি পরা থাকতেন আর খালি গায়ে অবস্থাতেই বেশি থাকতেন। উনি ওই অবস্থাতে, অর্থাৎ লুঙ্গি পরা খালি গায়ে, উনি ওই মেঠো পথের একদম মাঝখানে দাঁড়িয়ে ওই কবরস্থানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন।
শ্বশুর তো ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতেই পারেন রাতের বেলা, হয়তোবা ওইদিকে তাকিয়ে কোনো কিছু ভাবছেন, কেননা ওই কবরস্থানে তার অনেক আত্মীয় স্বজনের কবর রয়েছে। যেহেতু উনি রাস্তার এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, ওনার ছেলের বউ ওই দিক দিয়ে যাবে, ওনার ছেলের বউ একটু অস্বস্তি বোধ করবে, এটাই স্বাভাবিক। তো এই যে কাকি, উনি একটু গলা খাকারি দিয়েছেন যাতে করে ওনার শ্বশুর একটু সতর্ক হন আর রাস্তাটা থেকে একটু সরে যান। কিন্তু দেখা গেল উনি গলা খাকারি দিচ্ছেন, সেই দিকে ওনার শ্বশুরের কোনো ভ্রুক্ষেপ নেই, সে ওই দিকে এক দৃষ্টিতে তাকিয়েই আছে। কি আর করা, তখন কাকি ওনার পেছন দিক দিয়ে রাস্তা থেকে একটু নেমে আবার রাস্তার উপর উঠে ওয়াশরুমে চলে গেছেন। 10-15 মিনিট পর উনি যখন ওয়াশরুম থেকে বাইরে বের হয়েছেন, বের হয়ে আবার যখন ওই পথ দিয়ে ঘরের দিকে আসছেন, উনি দেখেন ওনার শ্বশুর ঠিক একই রকম ভাবে ওখানে দাঁড়িয়ে আছে আর ওই কবরস্থানের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। চিন্তা করলেন কি ব্যাপার, এতক্ষণ এখানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আশেপাশে মশাও তো রয়েছে, মশাও তাকে কামড়াচ্ছে, এদিকে উনি একদম ঠায় দাঁড়িয়ে ওদিকে তাকিয়ে আছেন, ঘটনাটা কি? তবে উনি ওই সময় এই বিষয়ে কোনো প্রশ্ন করেননি, চিন্তা করেছেন সকালবেলা এই বিষয়ে ওনাকে কোনো বিষয়ে প্রশ্ন উনি করতেই পারেন, ওই চিন্তাই করেছেন সকালে এই বিষয়ে জানতে চাইবেন। উনি আবার গলা খাকারি দিচ্ছেন যাতে করে ওনার শ্বশুর ওনার দিকে তাকান এবং পথ থেকে একটু সরে যান, কিন্তু না, তার হলো না। গলা খাকারি ওনার কানে আসলে ঢুকলো না, অর্থাৎ ওনার শ্বশুরের কানে সেই শব্দটা প্রবেশ করলো না। ঠিক একই রকম ভাবে তার পেছন সাইড দিয়ে রাস্তা থেকে একটু নেমে আবার রাস্তার উপরে উঠে উনি ঘরে চলে গেলেন। ঘরে যাবার পর উনি শুয়ে পড়েছেন। সকালবেলা ওনার যখন ঘুম ভেঙেছে, তখনই বাঁধলো খুব বড় ধরনের একটা বিপত্তি। উনি দেখতে পেলেন ওনার হাত পাগুলো বেঁকে যাচ্ছে, খুব মারাত্মক অবস্থা, শরীরে খিঁচুনি শুরু হয়ে গেছে। এরকম সমস্যা যখন শুরু হলো, তখন পরিবারের লোকজন চিন্তা করলেন হয়তো বা গর্ভাবস্থায় এরকম সমস্যা হতে পারে। তখন ওনার শাশুড়ি বলছেন যে আচ্ছা, অন্য কোনো সমস্যা হয়েছিল, তুমি কি রাত বিরেতে বাইরে বের হয়েছিলা? তখন উনি বলেন যে হ্যাঁ, আমি তো গত রাত্রে ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বেরিয়েছিলাম, তখন তো আমার শ্বশুর আব্বার সাথে দেখা। তখন ওনার শাশুড়ি বলছেন যে ওই রাত্রে তোমার শ্বশুর আব্বার সাথে দেখা? ওই সময় ওনার শ্বশুর বাড়িতেই ছিলেন। তখন ওনার শাশুড়ি ডেকে বলছেন তুমি কি রাতের বেলা উঠে ওই সময় ওইদিকে গিয়েছিলা? ওনার শ্বশুর বলে কই না তো, আমি তো রাত্রে শোবার পর আর ঘর থেকে বাইরে বের হইনি। যখন উনি এটা বলেছেন, তখনই তো পরিবারের সদস্যরা বুঝতে পেরেছেন ঘটনাটা কি হয়েছে। তখন কবিরাজ ডাকা হয়, ঝাড়ফুঁক করানো হয়। আল্লাহর রহমতে উনি স্বাভাবিক হয়ে যান, কোনো সমস্যা হচ্ছিল না। ওনার একটি সন্তান হয়, সন্তানটা খুবই ফুটফুটে সুন্দর একটি কন্যা সন্তান ছিল। ওনার সন্তানের জন্মের 2য় দিন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। 3য় দিন, এই 3য় দিন থেকেই ভয়ঙ্কর কিছু সমস্যা দেখা দিল। রং ধনুর যে 7 রং, এই 7 রং এই সন্তানের শরীর ধারণ করত, এক এক সময় এক এক রং। ওই সময় উপস্থিত সবাই এটা দেখেছেন, সারাক্ষণ কান্নাকাটি করত। ওনারা বুঝতে পেরেছিলেন ওই রাতের ঘটনার প্রেক্ষাপটে হয়তোবা এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। অনেক হুজুর কবিরাজ দেখানো শুরু করলেন, তবে লাভ হচ্ছিল না। মাত্র 7 দিনের মাথায় এই ছোট্ট পরীর মতো ফুটফুটে কন্যা সন্তানটি পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নেয়। আসলে এই যে এই কন্যা সন্তানটি মারা গেল, কোনো হুজুর কবিরাজও ঝাড়ফুঁক করে কোনো সমাধান করতে পারলেন না। এটা আসলে কেন হয়েছে, কোন প্রেক্ষাপটে হয়েছে, এই বিষয় জানা যায়নি। তবে ওনারা অনুমান করেছিলেন যেহেতু কাকি গর্ভাবস্থার এমন একটা সময় ছিলেন, ওই সময় হয়তোবা কোনো দুষ্টু জিন বুঝতে পেরেছিল যে উনি এখন ঘর থেকে বাইরে বের হবেন, আর তখনই তার উপর একটা প্রভাব বিস্তার করেছে। আর এই ছোট্ট সন্তানটিকে জাদুবিদ্যা প্রয়োগ করে হত্যা করে সে তার শক্তি বাড়িয়েছে, এতটুকুই অনুমান করেছিলেন। এর বাইরে আর কিছু জানা যায় না। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা এই ঘটনাগুলো বিভিন্ন সময় শুনতে পাই।
গর্ভাবস্থায় কিন্তু নারীর প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তার খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে সব বিষয়ে, জাগতিক বিষয়, আধ্যাত্মিক বিষয়, সব বিষয়ে কিন্তু আমাদের খুবই সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, ওনাদের ব্যবহার্য কাপড় সন্ধ্যার পর যেন বাইরে না থাকে, এটাও খেয়াল রাখতে হবে। ভেজা কাপড় সারা রাত যেন ওয়াশরুমে পরে না থাকে, সেটাও খেয়াল রাখতে হবে। শুধু ওনাদের বলে কথা না, আমাদের কারো কাপড়ই যেন সন্ধ্যার পর উঠোনে বা ছাদে নাড়া না থাকে। আর ওয়াশরুমে সারা রাত যেন কাপড় না থাকে, এই বিষয়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে। না হলে কিন্তু দুষ্টু জিনের প্রভাব আমাদের উপর পড়তেই পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম ভাইকে ওনার পাঠানো এই ঘটনাটির জন্য। আশা করি ওনার কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম আব্দুল্লাহ। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়। সঙ্গত কারণে উনি গ্রামের নামটি বলেননি। উনি বর্তমানে সৌদি আরবের দাম্মামের খোবার শহরে রয়েছেন। যেই জায়গাটাকে কেন্দ্র করে ঘটনা, এই জায়গাটাকে এলাকার সবাই বুড়ির ভিটা নামেই চেনেন। জায়গাটার সামনে গ্রামীণ একটা হাট বসার জায়গা। সেই হাটের 3 কোণায় 3টা বিশাল বিশাল বটগাছ রয়েছে। আর আব্দুল্লাহ ভাই জানিয়েছেন ওনার জন্মের পর থেকেই এই বটগাছগুলো দেখে আসছেন। এই যে বুড়ির ভিটা, এটার এক পাশে কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে একটা বাড়ি রয়েছে। এই বাড়ির যারা মালিক, ওনারা ওখানে থাকেন না, একটা ছেলেকে দেখাশোনার জন্য রেখে দিয়েছেন। বিভিন্ন উৎসব অনুষ্ঠান হলে ওনারা আসেন, বিশেষ করে 2 ঈদ ছাড়াও বিশেষ কোনো প্রোগ্রাম যদি থাকে তাহলে ওনারা আসেন। আর না হলে ওই ছেলেটাই ওখানে থাকে, দেখাশোনা করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই যে ছেলেটা, এই ছেলেটার সাথে আবার এই যে আব্দুল্লাহ ভাই সহ অন্যান্য যারা আছে আশেপাশের এলাকার, তাদের সাথে খুবই ভালো সম্পর্ক। ছেলেটা যদিও বা ওই এলাকার নয়, তবুও সবার সাথেই সুসম্পর্ক ছিল। বন্ধুত্বের মতো একটা সম্পর্ক তৈরি করেছিল। যেহেতু সে ওই এলাকায় থাকে, সবার সাথে সুসম্পর্ক রাখাটাই ভালো হবে বলেই সে এরকম একটা সম্পর্কে রেখেছিল। তাছাড়া দেখা যাচ্ছে এই বাড়িতে সে একাই থাকে। কারোর সাথে যদি ভালো সম্পর্ক না রাখে, বিপদ আপদে তো অনেক ধরনের সহযোগিতার দরকার হয়, তাহলে তো মানুষ তাকে সহযোগিতা করবে না। এই যে বুড়ির ভিটার পাশে যে বাড়িটা, এই বাড়ির আশেপাশে কিন্তু ঝোপঝাড় রয়েছে, গাব গাছ রয়েছে। অনেকেই ওই গাব গাছের ওখানে ভয় পেয়েছেন বলে শোনা যায়। ওই ঝোপঝাড়ের ওখানেও কিন্তু মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখেছে বলে শোনা যায়। আর এই যে বাড়িটা, এই বাড়িটার যে কলপার, এই কলপারের পাশেই কিন্তু টিনের বেড়া রয়েছে। আর টিনের বেড়ার ওই পাশে একটা পুকুর রয়েছে, ডোবার মতো। ওই পুকুরটা বা ডোবাটা কেউ ব্যবহার করে না। ময়লা আবর্জনা কখনো কখনো ফেলা হলেও কেউ কোনো কাজে ব্যবহার করে না, ওভাবেই থাকে। পানিও পচে গেছে, ওটা ব্যবহারের উপযোগী নয় কোনোভাবেই। এই যে ছেলেটা ওখানে থাকে, তার সাথে এই আব্দুল্লাহ ভাই সহ আরো কিছু বন্ধু বান্ধব যোগাযোগ করে সিদ্ধান্ত নেন যে এক রাতে ওনারা পিকনিক করবেন। সময়টা এমন যে শীত আসবে আসবে ভাব। অক্টোবর মাসের শেষ দিকে দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে কিন্তু ঠান্ডা পড়ে যায়। ওনারা চিন্তা করলেন রাতের বেলা মুরগির মাংস রান্না করে পিকনিক করবেন। সেই চিন্তা থেকে বিকেলের আগেই সব বন্দোবস্ত করে ফেলা হয়। কথা ছিল যে মাটির চুলায় রান্না হবে। মাটির চুলায় রান্না হবে, গ্রামে তো মাটির চুলা মোটামুটি অ্যাভেলেবলই থাকে, ওখানেও ছিল। তো এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন আব্দুল্লাহ ভাই, তো উনি বলেন যে ঠিক আছে, তোরা ঘরের ভিতরে বসে গল্প কর, আমার সাথে আরেকজন থাক, আমরা দুজন মিলে মাংস কাটাকাটি করে তারপর তোদেরকে ডাকবো। কিছু কাজ মূলত ওরা দুজনই করবেন বলেন। তখন অন্য যারা ছিলেন তারা ঘরে চলে যায়, গল্প গুজব করছে। এদিকে আব্দুল্লাহ ভাই সহ আরেকজন, ওনারা সব বন্দোবস্ত করছেন। আব্দুল্লাহ ভাই হচ্ছে মাংস কেটে ধোয়ার দায়িত্বে ছিলেন, তো উনি ঠিকঠাক মতো সেগুলো করেছেন। যখন মাংস কাটার পর কলের পানিতে ধুয়ে একটা পরিষ্কার পাত্রের মধ্যে রেখে আবার কলপারে আসছেন অন্য কাজের জন্য, তখনই শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা। তা হচ্ছে উনি কলপারে হাত ধোয়ার পর কিছু তরি তরকারি ধুয়েছেন। এরপর যখন উনি মাংসের কাছে এসেছেন, উনি দেখেন যেই পাত্রে মাংস রেখেছেন বড় বড় কালো পিঁপড়া এই মাংসকে ছেয়ে ফেলেছে।
মাংস দেখাই যাচ্ছে না, শুধু বড় বড় কালো পিঁপড়াই দেখা যাচ্ছে। চিন্তা করলেন এত বড় বড় কালো পিঁপড়া এই অল্প সময়ের মধ্যে কোথা থেকে এলো। এটা ভাবতে ভাবতেই তখন শুরু হয় ভয়ঙ্কর আর এক ঘটনা। তা হচ্ছে এই যে পাশে যে পচা পুকুরটা রয়েছে, মনে হচ্ছে এই পুকুরে 5-6 জন একসাথে সাঁতার কাটছে। একসাথে সাঁতার কাটলে হাত বা পানিতে ছুড়লে যেরকম শব্দ হয় ওই রকম। উনি বুঝতে পারছেন না ঘটনাটা কি হচ্ছে। এরপরই ঘটলো আর একটা ঘটনা। এই সাঁতার কাটার শব্দ হচ্ছে, সেই সাথে যে টিনের বেড়া, মনে হচ্ছে এই টিনের বেড়ার উপরে কেউ শক্ত কোনো লাঠি দিয়ে ধাম ধাম করে বাড়ি দিচ্ছে। উনি বুঝতে পারলেন সমস্যাটা কি। তখন উনি সাহস করে বললেন, এই তোরা এমন করছিস কেন? মাংস খাবি তাই তো? আচ্ছা যা, মাংস রান্না হলে তোদেরকে এখান থেকে কিছুটা দেব, এখন অন্তত আমাদেরকে বিরক্ত করিস না, আমরা আমাদের মতো করে কাজ করি। উনি যেই না এই কথা বলেছেন, সাথে সাথে সব কিছু একদম ঠান্ডা হয়ে গেল। আর যখন আবার মাংসের দিকে তাকিয়েছেন, উনি দেখেন পিঁপড়া অনেক কমে গেছে, মানে পিঁপড়াগুলো ওখান থেকে নেমে অন্যদিকে চলে যাচ্ছে। উনি খেয়াল করলেন যে অল্প 2-4টা পিঁপড়া মাংসের সাথে ছিল, সেগুলো উনি হাত দিয়ে পরিষ্কার করে ফেললেন, আবার ওই মাংসগুলো ধুয়ে ফেললেন। এরপর রান্নাবাড়া করেছেন ঠিকঠাক মতোই। তবে ঘরের ভিতরে যারা আছে তাদের কাউকে কিন্তু বলেন নাই। এখানে আর একটা বিষয় যে আব্দুল্লাহ ভাইয়ের সাথে কিন্তু আরেকজন ছিল। ওই মাংস কাটার পর সেও যখন ঘরে ঢুকে গেছে, এরপরই কিন্তু এই সমস্যা শুরু হয়েছে। এই জন্য এই বিষয়টা শুধু এই আব্দুল্লাহ ভাই নিজেই টের পেয়েছেন, উনি কাউকে আর কিছু বললেন না। এরপরে দেখা গেল রান্নার সময় আরো কয়েকজন ওনার সাথে ছিল, গল্প গুজব হচ্ছে। রান্না যখন একদম শেষ দিক, এদিকে আব্দুল্লাহ ভাইয়ের কিন্তু মনে ছিল যে উনি কথা দিয়েছেন যে মাংস থেকে কিছুটা অংশ দেবেন। তাই অন্যরা যাতে কেউ এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী না হয়, তাহলে তো ভয় পেতে পারে অন্যরা। এই জন্য তাদেরকে বলেন তোরা ঘরে যা, আমি এই জিনিসগুলো নিয়ে আসি। ওনারা ঘরে চলে গেছেন। মাংসটা ঘরে নেবার আগে উনি এই পাত্রের ঢাকনাটা খুলে চামচে কয়েকটা মাংস নিয়ে ওই টিনের যে বেড়া, এই বেড়ার উপরে ছুঁড়ে দিয়েছেন ওই পুকুরের দিকে, এবং বলে এই নে তোদের মাংস, আমি বলেছিলাম মাংস দিব। যেই না উনি ছুঁড়ে দিয়েছেন, উনি চিন্তা করেছেন ওই মাংসগুলো পুকুরের পানিতে হয়তো পড়বে, টুপ করে শব্দ হবে, কিন্তু তা না। যেই না মাংস ছুঁড়ে দিয়েছেন, মনে হলো ওই শূন্য অবস্থা থেকেই, অর্থাৎ মাংসগুলো তখন নিচে পড়েনি, শূন্যে রয়েছে, তখনই মনে হলো যে অনেকগুলো বড় বড় পাখির ডানা ঝাপটানোর মতো শব্দ। মনে হলো সাথে সাথে ওই মাংসগুলো তারা ধরে ফেলেছে এবং নিজেদের মধ্যে কারাকারি শুরু করেছে। এরকম 5 থেকে 10 সেকেন্ডের মতো শব্দ হয়েছিল, উনি শুনলেন। এরপর উনি ঘরে চলে আসেন। ঘরে আসার পর ওনারা বাকি মাংসগুলো খাওয়া শুরু করেছেন। আর ওখান থেকে তো উনি খুব বেশি কিছু দেননি, ওই 2-3 পিস দিয়েছেন আর কি। এদের মধ্যে একজন যে ওই মাংস কাটাকাটির সাথে শুরু থেকে ছিল, ওনারই এক বন্ধু, সে বলেছে কি আমি বারান্দায় বসে বসে খাই, ঘরের মধ্যে খাবো না। সে প্লেটটা নিয়ে বারান্দায় এসে বসেছে আর চেয়ারের উপর বসেছে, বারান্দায় থাকা একটা চেয়ারের উপর সে বসে খাওয়া শুরু করেছে। যেই না খাওয়া শুরু করেছে, ধরাম করে একটা শব্দ হলো, চেয়ারটা পড়ে গেল। প্লাস্টিকের চেয়ার ছিল, প্লাস্টিকের চেয়ার যদি ফ্লোরের উপর পড়ে যায় কিরকম শব্দ হয়, ওরকম শব্দ হলো। আর অন্য আর একটা যে শব্দ হয়েছে, মনে হচ্ছে কেউ লাফ দিয়ে ওই উঠোনের উপর গিয়ে পড়েছে। তখন তো ওনারা বাইরে বের হয়ে আসেন, কি হলো কি হলো। তখন দেখা গেল ওই বন্ধুটা সে উঠোনের উপরে পড়ে গেছে, খুব ব্যথা পেয়েছে, অথচ তার কিন্তু উঠোনের উপর পড়ার কথা না। বারান্দার এক সাইডে বসেছে, ওখান থেকে উঠোনে পড়তে গেলে আরেকটু সামনে এসে এই উঠোনে নামার সিঁড়ি রয়েছে, সেখান দিয়ে নামতে হবে। আর অন্য সাইডে কিন্তু রেলিং এর মতো বা দেয়ালের মতো করা আছে। ওনারা তো খুবই অবাক, এই ঘটনা কিভাবে ঘটলো। তখন ওই বন্ধুরা বলছে যে যখনই সে খাওয়া শুরু করেছে, তখন তার কাছে মনে হলো চেয়ারের পেছন দিকে কেউ সজোরে লাথি দিয়েছে। আর এমন লাথি দিয়েছে, সে সোজা সামনের দিকে গিয়ে আবার ডান সাইডে বেঁকে গিয়ে উঠোনের উপর পড়ে গেছে। ওনার খাবার দাবার যা ছিল সেটা তো ছিটকে পড়ে গেছে। ভাতগুলো ঠিকঠাক মতো থাকলে ওখানে মাংসগুলো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ওনারা কিন্তু খুব বেশিক্ষণ ওখানে স্টে করেননি, থাকেন নাই, চলে আসেন। তবে এইটুকুর পরে আর কোনো ঘটনা ওখানে ঘটেনি, মানে ওনাদের সাথে ঘটেনি। এই ঘটনার সাক্ষী কিন্তু আব্দুল্লাহ ভাই নিজেই। ছোট্ট একটা ঘটনা উনি পাঠিয়েছেন প্রবাস জীবন থেকে। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য।
প্রিয় লিসেনার্স, একবার ভাবুন তো, পিঁপড়া এসে মাংস একদম ছেয়ে ফেলেছে, এরকম কি সহজে শোনা যায়? শোনা যায় না। আবার ওদেরকে যখন বলেছে যে তোদেরকে দেব, এর পরপরই পিঁপড়াগুলো আস্তে আস্তে কমা শুরু করেছে। এটাও এক রহস্যময় বিষয়। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যারা দুজন ঘটনা পাঠিয়েছেন, ইব্রাহিম ভাই এবং আব্দুল্লাহ ভাইকে। আশা করি আপনাদের কাছ থেকে আর অনেক অনেক ঘটনা আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, আপনার সময়কাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর, এটা 1973 কি 74 সাল হবে, এমন একটা সময়। এখনই তো সেই এলাকা অত্যন্ত মানে প্রত্যন্ত এলাকা, আর তখনকার সময় তো আরো প্রত্যন্ত ছিল। তখন আরো মানুষজন কম ছিল, অনেক দূরে দূরে বাড়ি ছিল। তখনকার সময়ও কিন্তু এরকম ইঞ্জিন চালিত নৌকা ওদিকে খুব একটা চলতো না, যেহেতু চাঁদপুর চতুর্দিকে নদী নালা খাল বিল, তো ওখানে নৌকায় চড়েই মানুষ চলাচল করত। তো ওই গ্রামেরই একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মোহাম্মদ আসগর আলী। তার বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী একটা গ্রামেই, নদী পার হয়ে যেতে হবে। এখন বিয়ের নৌকা যেহেতু বড়সড় নৌকায় নিতে হবে, সাধারণত বিয়ের সময় গয়না নৌকা ভাড়া করা হতো, বেশ বড় এক ধরনের নৌকা। তো এই গয়না নৌকা নিয়েই বিয়ে করতে যান। তো বিয়ের কাজগুলো মোটামুটি মাগরিবের আরো আগেই, মানে আসরের পরপরই শেষ হয়ে যায়। সব আনুষ্ঠানিকতা শেষ করে বরযাত্রী বউ সহ আবার এসে নৌকায় ওঠেন। তো নৌকা যাচ্ছে, তো নৌকা যখন পার হবে তখন মাগরিবের আজান হয়ে গেছে বা হবে এরকম একটা সময়। আশেপাশে কিন্তু তখনও বেশ আলো আছেই। হঠাৎ করে নৌকায় উপস্থিত সকলেই একটা বিষয় লক্ষ্য করলেন। হঠাৎ করে নৌকাটা একটু দুলে উঠল, বেশ একটা বাতাস বইতে শুরু করেছে। একটু আগেও কিন্তু ওরকম কোনো বাতাস ছিল না, হঠাৎ করে এরকম দমকা বাতাস শুরু হয়ে গেল। আকাশে কোনো মেঘ নাই, কিচ্ছু নাই। ঘটনা কি? এ সময় তো এরকম বাতাস হওয়ার কথা না। নৌকাটা যখন দুলতে শুরু করলো, সবাই একটু বিচলিতই হয়ে গেল আর কি। এর মধ্যে আরো একটা জিনিস ওনারা লক্ষ্য করলেন। হঠাৎ করে মনে হলো নৌকার উপর একটা কালো ছায়া এসে পড়েছে। কালো ছায়া কোথা থেকে আসলো এটা? ওনারা খেয়াল করলেন নৌকাটার বেশ উপরে একটা কালো মেঘের মতো। মেঘ তো আরো অনেক উপরে থাকে, কিন্তু না, এটা যে অনেক উপরে ছিল বিষয়টা এরকম না। এটা সাইজে অনেক বিশাল তাও না। ওই কালো মেঘের মতো জিনিসটা বেশ অন্ধকার, কুমোট অন্ধকার, কুচকুচে কালো। মেঘের রং কিন্তু এত কালো হয় না। এই জিনিসটা ওই নৌকার উপরে এসেছে। ওই জিনিসটা চলে যাচ্ছে, মানে মেঘ যেমন ভেসে ভেসে চলে যাচ্ছে, খুব দ্রুত গতিতে যাচ্ছে এরকমও না, খুব আস্তে যাচ্ছে বিষয়টা এরকম না, মধ্যম গতিতে যাচ্ছে বিষয়টা এরকম না। মনে হচ্ছে নৌকা যেভাবে যাচ্ছে ওইটার সাথে সাথে ওইভাবে যাচ্ছে, আর ওইটারই ছায়া এসে পড়েছে ওই নৌকার উপরে। ওনারা এই জিনিসটা দেখে বলা বলি করতে থাকেন যে আচ্ছা, এই জিনিসটা কি আসলে, এটা কোত্থেকে এলো? এরকম তো আগে কখনো ওনারা দেখেন নাই। কিছুক্ষণের মধ্যে অবশ্যই জিনিসটা চলেও যায়, আস্তে আস্তে অন্যদিকে গিয়ে মিলিয়ে যায়। বিষয়টা ওনাদেরকে বেশ বিচলিতও করে, অবাকও করে। কারণ হচ্ছে যে এই ধরনের ঘটনা ওনারা আগে কখনো দেখেননি। হঠাৎ করে বাতাস হওয়া, তারপর এই ধরনের মেঘের আনাগোনা, মেঘ বলা যাবে না, এটা যে আসলে কি ছিল ওনারাও বুঝতে পারেন নাই। তো যাই হোক, আসগর আলী উনি তো বিয়ে করে নিয়ে চলে আসছেন, এরপর সবকিছু স্বাভাবিক। তো যাই হোক, এরপরে বেশ ভালোই চলছিল। 3-4 মাস পর আসগর আলীর স্ত্রী, যার নাম হচ্ছে মোমেনা বেগম, এই মোমেনা বেগম উনি অন্তঃসত্ত্বা হন। এরপরে সবকিছু স্বাভাবিকই চলছিল, কোনো সমস্যা নাই। কিন্তু একটা ব্যাপার উনি ফিল করতে থাকেন, সেটা হচ্ছে যে এই যে মোমেনা বেগম, উনি গর্ভকালীন অবস্থায় কিছু তো জটিলতা থাকেই, খাওয়া দাওয়ার অসুবিধা, তারপরে বিভিন্ন ধরনের জটিলতা থাকে। কিন্তু উনি মনে হচ্ছে বেশ বেশি জটিলতা উনি ফিল করছেন। উনি খাওয়া দাওয়া করতে পারছেন না, অসুস্থ থাকেন, বেশ অনেক ধরনের সমস্যা। তো গ্রামের মহিলারা বলেন যে এই অবস্থায় এরকম সমস্যা হতেই পারে। কিন্তু ওনার যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো 8-10টা সাধারণ মহিলার মতো ছিল না। উনি কোনোভাবেই খেতে পারতেন না। তো অনেকে বলেন যে এরকম তুমি যদি খেতে না পারো তাহলে তোমার গর্ভের সন্তানের তো অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু তারপরও উনি আসলে ওভাবে খেতে পারতেন না।
যাক, এরকম বেশ কিছু সমস্যা ওনার মধ্যে ছিল। এরকম দিন যেতে থাকে। একটা পর্যায়ে হঠাৎ করে প্রসব বেদনা ওঠে, যখন প্রসব বেদনা ওঠার কথা নয়, কারণ তখন ওনার গর্ভকালীন যেই সময় বা বয়স, শিশুর বয়স, গর্ভের শিশুর, সেটা হয়তোবা 6 থেকে সর্বোচ্চ 7 মাস হবে। তো ওই সময় প্রসব বেদনা ওঠা তো স্বাভাবিক না। তারপর অনেক সময় কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়, কিন্তু সেটা ইম্যাচিউর বেবি হয়, অপরিপক্ক বাচ্চা। তো ওনার সন্তান হয় অপরিপক্ক, কিন্তু অপরিপক্ক হওয়ার পরেও তার হাত পা চোখ মুখ এগুলো দেখে আসলে মনে হচ্ছিল না যে বাচ্চাটা অপরিপক্ক। আর বাচ্চাটাকে যখন একটু উল্টেছে, মানে বাচ্চা হওয়ার পর তো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো, বেশ কিছু কাজ থাকে। ওখানে যারা উপস্থিত মহিলারা ছিলেন তারা একটা জিনিস দেখে অবাক হয়ে যান, কিছুটা ভয়ও পান। সেটা হচ্ছে বাচ্চার পিঠে এক ধরনের লাল টাইপের চিহ্ন। এটা আসলে কি চিহ্ন, এখানে কি লেখা? ওখানে যে মহিলারা ছিলেন, কেউ কেউ অল্প কয়েক ক্লাস পড়েছেন, কেউ 1 2 3 এরকম হয়তো বা পড়েছেন, কেউ কেউ আবার লেখাপড়া করেন নাই। কিন্তু যারাই পড়েছেন, ওখানে বাংলায় পড়েছেন, অধিকাংশ ভদ্র মহিলারাই কিন্তু টুকটাক আরবি, মানে কায়দা আমপারা এগুলো পড়তে জানতেন। তাদের কাছে কোনোটাই মনে হচ্ছিল না যে এটা আরবি লেখা বা বাংলা লেখা। এটাতে কোন ভাষায় লেখা এটা ওনারা বুঝতে পারছিলেন না। তো বাচ্চার পিঠে অদ্ভুত এক ধরনের চিহ্ন, এটা কি কোনো অক্ষর না কোনো চিহ্ন নাকি কোনো বিশেষ কিছু, এটা ওনারা বুঝতে পারছিলেন না। তো এটা বাড়ির সকলকে দেখানো হয়, তারাও তো বুঝতে পারছিলেন না। একজন হুজুরকে নিয়ে আসা হয়, তিনিও এটা দেখেন। তিনিও বেশ ভালো শিক্ষিত ছিলেন ওই সময় প্রেক্ষাপটে। আরবি, ফার্সি, উর্দু, বাংলা, ইংরেজি, বেশ কয়েকটা ভাষায় ওনার পারদর্শিতা ছিল। তো উনিও এটা বুঝতে পারছেন না যে এটা আসলে কি ধরনের চিহ্ন। আর তখন তো আসলে ক্যামেরা ছিল না যে ছবি তুলে ইন্টারনেট সার্চ দেবে, এই উপায়ও নাই। সুতরাং এটা একটা রহস্য সৃষ্টি করে। বেশ কয়েকদিন বেশ স্বাভাবিক যেতে থাকে, কোনো সমস্যা নাই। তো এই যে আসগর আলী মিয়া আর মোমেনা বেগম, তাদের যে ঘরটা ছিল, এই ঘরের আসলে ছাদটা ছিল হচ্ছে সোন দিয়ে তৈরি, ভি শেপের মতো। যেই ছাদগুলো আছে অনেকে দেখেছেন সোনের বাড়ি, ওই রকম, মানে মাঝখানটা বেশ উঁচু। ওনারা এক রাত্রে ঘুমিয়ে আছেন, মাঝখানে শিশু বাচ্চা। ওই বাচ্চার নাম রাখা হয়েছে হচ্ছে নূর। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এখানে যেই নামগুলো আমরা ব্যবহার করছি কোনোটাই ছদ্মনাম না, সবগুলোই আসল নাম। বাচ্চার বাবার নাম আসগর আলী মিয়া, আর বাচ্চার মায়ের নাম হচ্ছে মোমেনা বেগম, আর বাচ্চার নাম হচ্ছে নূর। তো নূরকে মাঝে রেখে আসগর আলী মিয়া এবং পাশে মোমেনা বেগম শুয়ে আছেন, মানে বাচ্চার মা বাবা দুই পাশে শুয়ে আছেন। অনেক রাত্রে বাচ্চার মায়ের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আর সে একদম নবজাতক বাচ্চা, শিশু বাচ্চার মায়েদের ঘুম কিন্তু একটু কমই থাকে, কারণ বাচ্চা অনেক সময় নড়ে চড়ে ওঠে, অনেক সময় কাপড় চোপড় ভিজিয়ে ফেলে, সেগুলো পরিবর্তন করে দিতে হয়, তা নাহলে ঠান্ডা লেগে যেতে পারে। আর ওনাদের ঘরে একটা হারিকেন এক পাশে খুব আলতো করে জ্বালানো ছিল। হঠাৎ করেই নূরের মা মোমেনা বেগমের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর উনি ওই আবছা আলোতে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। সেটা হচ্ছে ওনার কাছে মনে হলো যে অনেক লম্বা একটা অবয়ব, যার মাথাটা একদম ওই সোনের যেই ছাদটা, ওই ছাদের ঠিক মাঝ বরাবর, জায়গাটা অনেক উঁচু না মাটি থেকে, ওই পর্যন্ত তার মাথাটা ঠেকেছে। কালো আলখেল্লা পরা না শাড়ি পরা, এটা কি পুরুষ না মহিলা এটা বুঝতে পারেন নাই। তো ওই জিনিসটা নূরকে কোলে নিয়েছে। উনি এটা দেখার সাথে সাথে প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার। চিৎকার দেওয়ার সাথে সাথে পাশে থাকা নূরের বাবা আসগর আলী মিয়া, সে ঘুম থেকে উঠে গেছে। এই কি হয়েছে, কি হয়েছে? তখন নূরের মা বলছেন, এই নূরকে কে যেন কোলে নিছে। তখন আসগর আলী মিয়া দেখেন আরে নূর তো পাশেই আছে, কেউ তো কোলে নেয়নি। তখন নূরের বাবা আসগর আলী মিয়া বলছে, আরে মোমেনা, তুমি অহেতুক চিন্তা করতেছো, দুঃস্বপ্ন দেখছো, নূর তো ঠিকই আছে, এই যে আছে, সমস্যা নাই, তো ঘুমাও। ওনার মনের মধ্যে থেকে তো ভয় কাটে না। উনি সকালবেলা ওনার শ্বশুর শাশুড়ি আশেপাশে বেশ কয়েকজনকে বিষয়টা জানান। এদিকে নূরের পিঠে ওই রহস্যময় চিহ্নর
আসলে এর মধ্যে কি রহস্য লুকায়িত আছে এটা তো আসলে জানা যাচ্ছে না। ওই ঘটনার এক রাত কি দু রাত পরে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে খসখস শব্দে নূরের মা মোমেনা বেগমের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি চিন্তা করে থাকেন খসখস শব্দটা আসছে কোথা থেকে। খসখস শব্দটা এরকম, কোনো শক্ত মাটি যদি আমরা মাঝখান থেকে ভেঙে ফেলি এক ধরনের খস করে একটা আওয়াজ হয়, ওই রকম আওয়াজ। মনে হচ্ছে মাটির ঢেলা কটকট করে ভেঙে যাচ্ছে বা খসখস করে ভেঙে যাচ্ছে। ঘরের এক কোণে তো হারিকেন খুব আলতোভাবে জ্বালানোই ছিল, নূরও পাশে ছিল, নূর ঘুমিয়েছিল, নূরের বাবাও আছে আসগর আলী মিয়া তখন ঘুমানো। তো শব্দটা কোথা থেকে আসে, তো এটা দেখার জন্য নূরের মা উঠে বসেছেন। বসার পর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন, সেটা হচ্ছে ওনাদের ঘরের ঠিক মাঝ বরাবর একটা জায়গা, মনে হচ্ছে কেউ নিচ থেকে ফুঁড়ে বের হচ্ছে, ওখান দিয়ে নিচ থেকে উপর দিকে ধাক্কা দিচ্ছে, মাটি ভেঙে যাচ্ছে কটকট করে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এটা কি? তখন আবার কিন্তু ওই শীত কাটা চোর থাকতো আর কি, সিধেল চোর বলে যেগুলাকে। কিন্তু সিধেল চোর কিন্তু ঘরের মাঝখান দিয়ে বের হয় না, ঘরের ডোয়া এক পাশ থেকে কেটে তারপর ঢোকে। উনি চিন্তা করেছেন চোর কিনা, আবার মনে করলেন যে চোখে উনি ঠিকঠাক মতো দেখছেন নাকি ভুল দেখছেন, এর আগের রাত্রে বা কয়েক রাত আগে একটা ঘটনা ঘটেছে। উনি ভালো করে জিনিসটা দেখার চেষ্টা করছেন। কিছুক্ষণের মধ্যেই একটা ভয়ঙ্কর দৃশ্য উনি দেখতে পান। উনি দেখতে পান একটা মোটা সাপ প্রথমে মাথা বের করেছে, এরপর সাপটা 10-12 হাত মাথা বের করেছে। কিন্তু সাপের যে মাথার অংশ, এটা দেখে বোঝা যাচ্ছে এই সাপটা অনেক বড়। কত বড় এইটা আসলে অনুমান করে বলা খুব মুশকিল, কারণ এই মাথাটাই ছিল বেশ বড়। আর এই সাপটার চোখগুলো মনে হচ্ছে মার্বেলের মতো, স্পষ্ট বুঝতে পারছেন, লাল টকটকে বিষয়টা এরকম না, মার্বেলের মতো চকচক করছে। তো এই সাপটা যখন উনি দেখেছেন, উনি প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার। ওনার চিৎকারে তো ওনার স্বামীর ঘুম ভেঙে গেছে, উনি তো ধর্মর করে উঠে বসেছেন, এই কি হয়েছে কি হয়েছে। এদিকে নূরেরও ঘুম ভেঙে গেছে, সেও কান্নাকাটি শুরু করে দিয়েছে। তখন উনি বলেন যে এই যে সাপ সাপ সাপ, আমি সাপ দেখছি। তখন ওনার স্বামী উঠে কোনো সাপ দেখে না, কিন্তু উনি দেখেন যে আরে এই মেঝে বা ঘরের যে মেঝেটা, এই জায়গা তো আসলেই গর্ত, সত্যিই তো ভিতর থেকে কিছু একটা বের হয়েছিল। তখন উনিও চিৎকার চেঁচামেচি করেন। ওনারা তো একটা যৌথ পরিবারে থাকতেন, অন্য ঘর থেকে ওনার মা বাবা অন্য আত্মীয় স্বজনরা ছিলেন, তারা চলে আসেন, তারা হারিকেন জ্বালিয়ে দেখেন যে আসলেই তো তাই, ভেতর থেকে অনেক বড় কিছু একটা বের হওয়ার চেষ্টা করেছিল, বের হয়েও ছিল কিছুটা। এই জিনিসটা দেখে ওনারা ভয় পান। সবাই জিজ্ঞেস করতে থাকেন মোমেনা বেগমকে যে তুমি কি দেখছো। তো মোমেনা বেগম কি দেখেছেন সেটা বলেন। এরপর থেকে সকলের মনে একটা সন্দেহ কিন্তু দানা বাঁধতে থাকে। পূর্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে থাকে যে নদীতে একটা ঘটনা ঘটেছিল বিয়ের দিন সন্ধ্যায়। এরপর এই নূরের সময় হওয়ার আগেই তার ডেলিভারি হয়ে যাওয়া, তারপর যে ধরনের অপরিপক্ক বাচ্চা হওয়ার কথা ছিল তা না হয়ে সে পরিপূর্ণভাবে সুস্থ স্বাভাবিক বাচ্চা রূপে জন্মগ্রহণ করেছে। তার পিঠে এরকম রহস্যময় একটা চিহ্ন, এটা যে আসলে কি, এটার মিনিং কি কেউ বুঝতে পারছে না। এরপর সেই একটা অবয়বের আবির্ভাব, তারপরে সাপ। আসলে এগুলা কি, এগুলো আসলে কি ইন্ডিকেট করছে, কি নির্দেশ করছে, এটা কেউ বুঝতে পারছে না। এখন ঘরের ভিতরে এইরকম একটা জিনিস বের হয়েছে, এটা কি করা যায়? নূরের বাবা কি করেছিলেন, ওই রাত্রেই উনি এক পাশ থেকে মাটি কেটে এনে ওই যে গর্ত, ওই গর্তটা উনি বন্ধ করে দিয়েছিলেন, বেশ শক্ত করেই বন্ধ করে দিয়েছিলেন আর কি। আর ওই জিনিসটা আসলে কত ভেতর দিয়ে এসেছিল এটা বুঝতে পারেন নাই, তবে এতটুকু বুঝতে পেরেছিলেন এইটা মাটির অনেক গভীর থেকে বের হয়েছে। এই বিষয়টা কিন্তু তাদের সকলের মধ্যে ভয়ঙ্কর একটা আতঙ্ক সৃষ্টি করে। সকালবেলা অনেকেই দেখতে এসেছিলেন, এই বিষয়টা জানাজানি হওয়ার পরে গর্ত তো ততক্ষণে বন্ধ হয়ে গেছে।
তো এরকম ঘটনা কিন্তু ঘটছে। এর অল্প কিছুদিন পর ঘটে আর একটা ঘটনা। বেশ অনেক রাত, তখন রাত আনুমানিক কয়টা, 1:30 2টা হবে এরকম আর কি। তখন তো ঘরে আর তাদের ঘড়ি ছিল না যে সময় দেখবে। হঠাৎ করে নূরের গায়ে নূরের মা মমিনা বেগমের হাত পড়ে। হাত পড়ার সাথে সাথে মমিনা বেগম চমকে ওঠে। আরে নূরের শরীরে তো প্রচন্ড জ্বর, এত জ্বর। এরপর উনি বাচ্চাটাকে কোলে নেন। কোলে নিয়ে উনি একটু পিঠ চাপড়ে দিবেন বা এরকম কোন একটা কাজ করবেন। বাচ্চাকে জ্বর হওয়ার পর ওই যে শরীর মুছিয়ে দিতে হয় না, এরকম কোনো কাজ করবেন। সেটা করতে গিয়ে একটা দৃশ্য দেখেন। সেটা হচ্ছে যে এই বাচ্চার পিঠে একটা চিহ্ন ছিল। এটা মনে হচ্ছে হালকা লাল রঙে জ্বলজ্বল করছে, খুব বেশি না, হালকা। এটা দেখার পর উনি তো বেশ ভয় পেয়ে যান। আসলে ব্যাপারটা কি, এরকম জ্বলছে কেন? মনে হচ্ছে স্কিনের নিচে খুব সফট এক ধরনের লাইট রয়েছে যেটা জ্বলে উঠেছে। এটা খুব বেশি আলো ছড়াচ্ছে না, তবে ওটা যে জ্বলছে এটা বোঝা যাচ্ছে। অনেক সময় হয় কি, আমরা রেডিয়াম ধাতুর কোনো জিনিস ব্যবহার করি না, রাতের বেলা সেটা জ্বলে ওঠে। আলোর কাছে থাকার পর যদি আলো হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেটা জ্বলতে থাকে। সেটা যে অনেক আলো ছড়ায় বিষয়টা এরকম না, কিন্তু জ্বললে বোঝা যায়। ওই রকম জ্বলছিল। এদিকে বাচ্চার প্রচন্ড জ্বর। ওই রাত্রে আর কি করবেন, সকাল হলেই তারা কবিরাজ খোঁজার চিন্তা করেন। কারণ গ্রামে তো ওই সময় এরকম ডাক্তার পাওয়া যেত না। কবিরাজের ঝাড়ফুঁক, জড়িবুটির চিকিৎসা, এগুলোর প্রতি তারা নির্ভরশীল ছিলেন। ওই গ্রামে একজন পাগল টাইপের মহিলা থাকতেন। ওই মহিলা যে মানে বদ্ধ উন্মাদ বিষয়টা এরকম না। উনি বিভিন্ন ধরনের অদ্ভুত টাইপের রিচুয়াল করতেন। কি করতেন না করতেন মানুষজন তো জানতো না। তিনি মানুষের সাথে ওইভাবে মিশতেনও না। খুব প্রয়োজনে মানুষজন তার সাথে কথা বলতো, উনিও খুব প্রয়োজনে মানুষের সাথে কথা বলতেন। উনি একাকী থাকতেন, একটু পাগল পাগল টাইপের আর কি। উনি কখনো কখনো কোনো মানুষের ছোটখাটো কিছু চিকিৎসা করতেন যদি মানুষ তার কাছে যেত। মানুষের সাথে যে খারাপ ব্যবহার করতেন বিষয়টা এরকম না, স্বাভাবিক ব্যবহারই করতেন। তবে ওনার আচার আচরণ পাগলামি স্বভাবের ছিল আর কি। এই জন্য সবাই তাকে অনেকটা পাগল মনে করতেন। পুরো পাগল না, আধা পাগল টাইপের এরকম আর কি। তো ওই বাড়ির সদস্যরা বললেন যে ওই মহিলা তো একটু কবিরাজ টাইপের, ওর কাছে চলো নূরকে নিয়ে যাই। তো নূরের মা নূরের দাদিকে সাথে নিয়ে ওই মহিলার বাড়িতে গেছেন। তো ওই মহিলার বাড়িতে যাওয়ার পর দূর থেকে বসে, তোরা কি জন্য আসছিস? বলে যে আমার বাচ্চাটার খুব জ্বর, তুমি একটু দেখো, একটু ঝাড়ফুঁক করে দাও, কোনো ওষুধ টষুধ থাকলে দাও, গাছগাছালি কোনো ওষুধ। বলে নিয়ে আয় আমার কাছে। নিয়ে আসার পর নূরের মা বলছে যে দেখো তো আমার বাচ্চার পিঠে এই যে চিহ্নটা, এটা আসলে কিসের চিহ্ন? দেখো তো, এটা জ্বলতেছে, এটা নিয়ে আমরা তো আসলে খুব চিন্তায় আছি, আমরা তো কেউ বুঝতে পারতেছি না এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, আর বাচ্চার পিঠে এরকম চিহ্ন আসলো কিভাবে। যখনই ওই মহিলা কবিরাজ ওই চিহ্ন দেখেছে, সাথে সাথে চিৎকার দিয়ে উঠেছে, ওরে বাপরে, এই সরা সরা, তোর বাচ্চা সরা, এক্ষুনি এই বাচ্চা আমার বাড়ির সীমানা থেকে বের কর, খবরদার আমার কাছে আসবি না, তোর বাচ্চাটা নিয়ে যা, নিয়ে যা। ওরে বাবা রে, সরা সরা সরা। মনে হচ্ছে ওই মহিলা চিহ্ন দেখে প্রচন্ড রকমের ভয় পেয়েছেন, আর তাড়াতাড়ি ওখান থেকে তাদেরকে চলে যেতে বলছেন। তারা তো অবাক যে উনি তো কখনো কারোর সাথে এরকম ব্যবহার করে না। একটা ছোট বাচ্চাকে নিয়ে আসলাম, জ্বরে আক্রান্ত, ওই চিকিৎসা করবে, উল্টো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এটা তো ঠিক না। এখন ওই মহিলা দ্রুত তাদেরকে ওই বাড়ির ত্রিসীমানা থেকে বের করে দেন। মহিলাকে খুব আতঙ্কগ্রস্ত দেখা যাচ্ছিল, মনে হচ্ছে উনি মারাত্মক ভয় পেয়েছেন। আর এই যে নূরের মা এবং নূরের দাদি, তারা তো বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি। তারা চলে আসেন, আসার পরে বলছেন যে উনি এরকম একটা আচরণ করলো আমাদের সাথে, কি হয়েছে সেটাও বললো না, ঝাড়ফুঁকো করলো না, আসলে ব্যাপারটা কি। তখন বাচ্চার পিঠের ওই চিহ্নটা তাদেরকে আরো বেশি ভাবায়। তবে গ্রামে জ্বরের ক্ষেত্রে যেই ধরনের চিকিৎসা ছিল আর কি, নূরের দাদি, নূরের মা, আরো যারা ছিলেন আশেপাশে, ওনারা চেষ্টা করেছেন নূরের জ্বরটা কমানোর জন্য। মোটামুটি সন্ধ্যা নাগাদ জ্বরটা কিছুটা কমেও আসে। আর কমে আসার পর ওই যে পিঠের যেই উজ্জ্বল আকার ধারণ করেছিল চিহ্নটা, ওটাও আস্তে আস্তে কমে আসে, স্বাভাবিক হয়ে আসে আর কি। ওই রাত্রে নূরের মা একটা স্বপ্ন দেখেন। নূরের মা মোমেনা বেগম স্বপ্নের মধ্যে দেখেন তার বাচ্চাটা হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে।
এই নূর হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে উনি সেটা ফলো করছেন। উনি দেখছেন তার বাচ্চাটা হেঁটে হেঁটে ওই যে মহিলা কবিরাজ সকালবেলা যে বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে গিয়েছে। ওখানে যাওয়ার পর নূর লাফিয়ে ওই মহিলার কোলে উঠে ওই মহিলার গলা চেপে ধরেছে, আর মহিলা ছোটার জন্য চিৎকার চেঁচামেচি করছে যে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, আমাকে মারিস না, কে কোথায় আসো, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, এরকম চিৎকার করছে। এরকম দেখতে দেখতেই আসলে ঘুম ভেঙে যায় না। ঘুম ভেঙে দেখেন যে নূর পাশেই আছে, এখন জ্বর অনেকটাই কমে গেছে, স্বাভাবিক আছে। পরের দিন সকালবেলা লোক মুখে জানতে পাওয়া যায় যে ওই যে মহিলা গতদিন সকালবেলা নূরকে নিয়ে যাওয়া হয়েছিল যে মহিলার কাছে, ওই মহিলাটা মারা গেছে। মহিলাটা কেন মারা গেছে এটা বোঝা যাচ্ছে না, শরীরে কোনো আঘাতের চিহ্নও নাই, মনে হচ্ছে কোনো কিছু দেখে সে ভয় পেয়েছে। আর ওই মহিলার ওরকম তো কোনো আত্মীয় স্বজন ছিল না, উনি টুকটাক জাদুটোনা করতেন, কবিরাজি করতেন, এটা সকলেই জানতো। তো এই মহিলার মৃত্যুটা কেন হলো সবাই চিন্তা করেন ওই যে জিনভূত ডাকে, জিনভূত এসে মনে হয় মেরে ফেলছে। এটা নিয়ে আসলে কেউ ওইভাবে মাথা ঘামায় না। তবে মহিলার মৃত্যুর পর নূরের মা মোমেনা বেগম অনেকের কাছেই ওই রাত্রে দেখা ওই স্বপ্নের কথাটা খুলে বলেন যে আমি তো এরকম স্বপ্ন দেখছি, আমি দেখলাম নূর এইভাবে গিয়ে ওই মহিলার গলা চেপে ধরেছে, তবে মেরে ফেলা দেখিনি, তবে গলা চেপে ধরেছে এটা আমি দেখেছি। তখন অনেকে বলেন যে আসলেই তো বিষয়টা রহস্যময়, নূরকে আগের দিন বের করে দিল, চিকিৎসা করলো না, হঠাৎ করে তাকে দেখেই ভয় পেল, আবার তুমি এই স্বপ্ন দেখলা, আবার স্বপ্ন দেখার পরপরই সকালবেলা তার মৃত্যুর খবর, এর মধ্যে আসলে কোনো যোগসূত্র নেই তো। সকলে কিন্তু বিষয়টা ভাবেন, কিন্তু আসলে এটা জাস্ট ভাবা পর্যন্ত, আলোচনা পর্যন্তই, আসলে ব্যাপারটা যে কি এটা কেউ বুঝতে পারছে না। মহিলা কবিরাজের মৃত্যুর পর চারদিকে বিষয়টা নিয়ে কানাঘুষা শুরু হয়ে যায় যে এখানে নূরের কোনো একটা নিশ্চয়ই রহস্যময় ব্যাপার রয়েছে, কিন্তু কি সেটা, এটা তো উদ্ঘাটন করতেই হবে। আর নূরের সাথে তো বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা ঘটে চলছিল। নূরের বাবা বেশ কয়েকজন লোকের সাথে কথা বললেন, তখন একজন হুজুরের খোঁজ পাওয়া যায়। সেই হুজুরের বাড়িটা ছিল ওই গ্রাম থেকে বেশ কয়েক গ্রাম পরে, কিন্তু নদী টদি পার হয়ে যেতে হবে, অনেকটা পথ হাঁটতে হবে। ওখানে ফজরের পরে রওনা দেওয়ার জন্য যদি কেউ যাত্রা শুরু করে, তাও সেই বাড়িতে যেতে যেতে দুপুরের পর মানে পরন্ত বিকেলে গিয়ে পৌঁছাতে পারবে। হুজুরের যে গ্রাম আর কি, অনেক দূরে, কখনো হেঁটে কখনো নৌকায়। তখন তো এরকম গাড়ি ঘোড়ার প্রচলন ছিল না, বিশেষ করে ওই এলাকায়। নূরের বাবা উনি সাথে একজন লোককে নিয়ে ওই হুজুরের বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। তো যথারীতি উনি ওই পরন্ত বিকেলেই পৌঁছান। পৌঁছানোর পর সব কথা হুজুরকে খুলে বলেন। এখন পর্যন্ত যা যা হয়েছে, ওই যে নৌকার ঘটনা থেকে শুরু করে নিয়ে এই যে মহিলা কবিরাজের মৃত্যু পর্যন্ত, বাচ্চার পিঠে এই যে দাগ, রহস্যময় একটা দাগ, এটাও খুলে বলেছেন আর কি। তো হুজুর এগুলো শোনেন, ওনার কাছেও বিষয়টা খুব রহস্যময় লাগে। উনি বলেন যে ঠিক আছে, আপনারা আসছেন, বিশ্রাম করেন, আজকে রাত্রে কিভাবে যাবেন, অনেক তো বেলা হয়ে গেছে আপনারা আসতে আসতেই, এখন রওনা দিয়েও তো আপনারা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সেই সকাল হয়ে যাবে, প্রতিমধ্যে অনেক বিপদ হবে, নৌকা পাবেন না। আজকে রাত্রে আমাদের বাড়িতে থাকেন, কালকে সকালে আপনারা বাড়িতে চলে যান, আমি বিষয়টা নিয়ে আরেকটু খোঁজ খবর নেই, আমি দেখি কি করা যায়, আমি খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে আসবো ইনশাল্লাহ। তো হুজুর বাড়ির ঠিকানাটা রেখে দেন, ওই রাত্রে নূরের বাবা এবং সাথে যিনি গিয়েছিলেন ওই বাড়িতে থাকেন, হুজুরের আতিথেয়তা গ্রহণ করেন, পরদিন সকালবেলা বিদায় নিয়ে চলে আসেন। হুজুর কথা দেন যে উনি আসবেন। তো চলে আসার পরে মোটামুটি ওই ওই রাত্রে, যেই রাত্রে নূরের বাবা বাইরে ছিল, ওই রাত্রে কোনো সমস্যা হয়নি। এরপরে 1-2 রাতও কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক ছিল। তো হুজুর 2 দিন পর উনি 3 জন ছাত্র নিয়ে হাজির হন, কারণ হুজুর যখন রওনা দিয়েছেন ওনাকেও তো একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হবে। তো উনি আস্তে আস্তে একদম পরন্ত বিকেল মানে মাগরিবের কিছুক্ষণ আগে এসে পৌঁছান। তো উনি আসেন, আসার পর হাত মুখ ধোন, বিশ্রাম করেন, হালকা নাস্তা পানি করেন। এরপরে মাগরিবের নামাজের পর উনি ওই বাড়িটা একটু ঘুরে দেখেন। ঘুরে দেখার পর উনি এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করেন। এশার নামাজের পর উনি নূরের উপর
কোনো জিনের প্রভাব আছে কি না সেটা পরখ করার জন্য, বা কোন জিনের প্রভাব রয়েছে সেটা পরখ করার জন্য ওই জিনটাকে হাজির করার চেষ্টা করেন। এখন নূর তো একদম শিশু বাচ্চা, কয়েক মাসের বাচ্চা, তার উপর তো কোনো জিন হাজির করা সম্ভব নয়, তাহলে তো বাচ্চা মারা যাবে। হুজুরের সাথে থাকা 3 জন স্টুডেন্টের মধ্যে একজন, যার চেয়ে তুলা রাশি, তার উপর জিন হাজির করার চেষ্টা করেন। অনেকক্ষণ চেষ্টা করছেন, কাজ হয় না। হুজুরও ক্লান্ত হয়ে গেছেন। কাজ না হতে হতে একদম শেষ দিকে এসে হঠাৎ করে মনে হলো বাড়ির চারদিকে ঝড় শুরু হয়ে গেছে। হুজুর বুঝতে পারলেন এখন হাজির হবে। তো হুজুর তো একটা বৃত্ত এঁকে, একটা বৃত্তের মধ্যে উনি বসেছিলেন, আর একটা বৃত্তের মধ্যে এই ওনার স্টুডেন্টকে বসিয়েছিলেন, আর একটা বৃত্ত এঁকেছিলেন যার মধ্যে নূরকে একটি নরম কাঁথার উপরে শুইয়ে রাখা হয়েছিল, মানে তাকেও আনতে বলা হয়েছিল। তো এরকম যখন বাতাস শুরু হয়েছে, হঠাৎ করে নূর কান্নাকাটি শুরু করে দেয়। এরপর ওই যে স্টুডেন্ট, তার শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। এরপর শুধু ওই অবস্থায় ওই স্টুডেন্ট, পুরুষ মহিলা একসাথে কথা বলে যেরকম 2 রকমের সাউন্ড শোনা যায়, এরকম ভয়ঙ্কর একটা কণ্ঠে বলে ওঠে হুজুরকে, জয় হুজুর, তোর এত বড় সাহস, তুই আমাকে ডাকিস, ভবিষ্যতে যদি আর কখনো আমাকে ডাকার চেষ্টা করিস তার বংশ কিন্তু নির্বংশ করে ছাড়বো। জাস্ট খালি এতটুকুই। হুজুর তাকে জিজ্ঞেস করারও সুযোগ পায় নাই যে তুমি কে, কোথা থেকে আসছো, কেন এই বাচ্চার উপর প্রভাব বিস্তার করছো, এই চিহ্নটার অর্থ কি, এটা সেটা কোনো কিছু বলারই সুযোগ পায় নাই। জাস্ট এতটুকু বলেই সবকিছু শান্ত। হুজুর বুঝতে পারলেন ওই জিনিসটা চলে গেছে, আর এই জিনিসটা খুবই শক্তিশালী। তা না হলে এই বন্ধনী থেকে বের হয়ে যাওয়াটা স্বাভাবিক কোনো জিনের পক্ষে সম্ভব নয়। এটা খুব শক্তিশালী একটা জিন। এখন হুজুর তো এই বিষয়ে কিছু বলতে পারেন না। এখন কি করা যায়? হুজুর কি করেছেন যে উনি ওই বাড়িটা বন্ধ করে দিয়েছেন। বলেন যে আমি আপাতত বন্ধ করে দিয়ে যাচ্ছি, এরপর দেখি কি করা যায়, আমি একটু চিন্তা ভাবনা করি। তো 1 সপ্তাহ সব ঠিকঠাক থাকে মোটামুটি। হুজুর তো চলে গিয়েছেন। এরপর হয় কি, আর একটা ঘটনা ঘটেছিল, বিশেষ করে হুজুররা যখন এসেছিলেন আর কি, সেটা আবার বলি আপনাদেরকে। হুজুররা তো ওই রাত্রে আসলে ব্যর্থ হয়েছিলেন। ব্যর্থ এই কারণে বলছি যে ওই জিনকে তো আসলে কোনো কিছু জিজ্ঞেস করা যায় না। ওই রাত্রে তো হুজুররা ছিলেন, পরের দিন চলে যাবেন। পরদিন ফজরের সময় হুজুরের সাথে তো 3 জন স্টুডেন্ট আসছিল। 2 জন স্টুডেন্ট তারা অজু করার জন্য ওই পুকুরে যাবে, আর সেই পুকুর ছিল, অজু করার জন্য হাত মুখ ধুবে, অজু করবে, তারপর নামাজ পড়বে একসাথে সবাই জামাতে। তো হুজুর তখনও পুকুরের কাছে আসেন নাই, হুজুরের আরেকজন স্টুডেন্ট তখনও তাদের 2 জনের সাথে আসে নাই আর কি। হুজুরা ছিলেন তখন ওই বাড়ির ভেতরে। ওই 2 জন যখন ওই পুকুরের কাছে আসছেন তখনও অজু করেন নাই, আর তখন কিন্তু ফজর আজান হয়েছে, কিন্তু চারদিকে এরকম যে আলোকিত হওয়া শুরু হয়েছে বিষয় এরকম না, অন্ধকারই ছিল আর কি। হঠাৎ করে ওই 2 জন দেখতে পান যে পুকুরের আর এক পাশে একজন মহিলা অবয়ব হেঁটে যাচ্ছে। তার শরীরে খুব শুভ্র এক ধরনের পোশাক, সেই পোশাকের উপরে সোনালী কারুকাজ করা কিছু চিহ্ন দেখা যাচ্ছে, সেটা থেকেও আলো ছড়াচ্ছে। মনে হচ্ছে ওই মহিলাটা একটা লাইটের মতো, ওটা থেকে আলো ছড়াচ্ছে, তবে সেই মহিলার চেহারা দেখা যাচ্ছে না। এই যে 2 জন স্টুডেন্ট, তারা অনেকটা বিমোহিত হয়ে যায় কোনো একটা মায়াজালে। তারা কি করে, ওই মহিলার যেই পাশে হাঁটছিল সেই পাশে চলে যায়, ওই দিক দিয়ে ওই মহিলার পিছু পিছু যেতে থাকে আর বলতে থাকে, আপনি কে, কোথা থেকে আসছেন, ঘুরে তাকান আমাদের দিকে, এরকম বলতে থাকে। এরকম বলতে বলতে যখন ওই 2 জন স্টুডেন্ট বেশ কাছাকাছি চলে গেছে, তখন হঠাৎ করে, এতক্ষণ কিন্তু এক ধরনের সুঘ্রাণ পাওয়া যাচ্ছিল চারদিকে, হঠাৎ করে কি হয়েছে, ওই মহিলাটা ঘুরে তাকিয়েছে। যখনই ঘুরে তাকিয়েছে তখন এক ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা হয়। ওনারা 2 জন হয়তো মনে করেছিলেন ইনি খুবই সুন্দরী কোনো রমণী হবেন, কিন্তু না,
যখনই ঘুরে তাকিয়েছেন সাথে সাথে ওই যে আলোকোজ্জ্বল যে ব্যাপারটা এটা ম্লান হয়ে যায়, সাথে সাথে ওই অবয়বটা কালো একটা অবয়ব ধারণ করে, খুবই কুৎসিত ভয়ঙ্কর রকমের চেহারা, অনেক বয়স্ক মহিলার চেহারা যেরকম হয় অনেকটা সেই রকম। আর চারদিকে কোনো বিড়াল কুকুর মরে গেলে যেরকম বিশ্রী পচা গন্ধ হয় না, খুব ভয়ঙ্কর রকমের সেই গন্ধ তাদের নাকে এসে লাগে। আর ওইদিকে কি হয়েছে, হুজুর এবং তার স্টুডেন্ট, একজন স্টুডেন্ট যে ভিতরে ছিল, ওনারা আবার ওই সময় পুকুর ঘাটে উজু করার জন্য আসে। ওনারা দূর থেকে দেখছেন যে তার দুই স্টুডেন্ট তারা কোন দিকে যেন যাচ্ছে। ওনারা কিন্তু ডাকছিলেন, এই তোমরা কোথায় যাও কোথায় যাও। যখন দেখা গেল যে তারা কোনো কথার উত্তর নিচ্ছে না, তখন ওই হুজুর এবং তার সাথে থাকা ওই স্টুডেন্ট তারা দুজনই বুঝেছিলেন নিশ্চয়ই ওরা এমন কিছু দেখেছে, ওরা একটা মোহে পড়ে গেছে, দ্রুত ওদিকে যেতে হবে। তো ওনারা তখন গিয়ে যখনই ওদের শরীরে হাত দিয়েছেন তখনই তাদের সেন্স ফেরত আসে। ওরা তখন বলে যে হুজুরে কি দেখলাম কি দেখলাম, খুব ভয়ঙ্কর একটা জিনিস, হায় হায় এটা কি দেখলাম। হুজুর এবং তার স্টুডেন্ট কিন্তু কিছুই দেখে নাই। এরপরে তাদেরকে নিয়ে আসা হয় ওখান থেকে, তারা কি কি দেখেছে সেটা খুলে বলে। হুজুর বুঝতে পারলেন যে আসলেই খুব ভয়ঙ্কর কোন একটা জিনিসের প্রভাব রয়েছে, কিন্তু এটাকে তো হাজির করা যাচ্ছে না। হুজুর পরদিন তো চলে যান তার স্টুডেন্টদেরকে নিয়ে, এবং পরবর্তীতে ওনাকে জানাতে বলেন যে আমি তো বাড়ি বন্ধ করে দিয়ে গেলাম, কি হয় জানিও। তো এরপর এক সপ্তাহ তো সব ঠিকঠাক থাকেই আর কি। এর ভিতর কি হয়, এই বাচ্চার মা মোমেনা বেগম উনি বাবার বাড়িতে যাবেন। হুজুর কিন্তু বলে দিয়ে গিয়েছিলেন যে বাচ্চাকে নিয়ে আপনারা যেখানেই যান না কেন অবশ্যই মাগরিবের আজানের আগেই বাড়িতে ফেরত আসবেন, কোনোভাবেই সন্ধ্যার পর এই বাড়ি ছাড়া অন্য কোথাও একে রাখা যাবে না, বা সন্ধ্যার সময় বাড়ির বাইরে রাখা যাবে না। তো বাচ্চার মা উনি তার বাড়িতে নিয়ে গেছেন, মানে বাবার বাড়িতে নিয়ে গেছেন। উনি রওনা যখন দিবেন তখন ওই যে ঘাট, যেই ঘাটে ওই যে বিয়ের দিন একটা ঘটনা ঘটেছিল, ওই ঘাটে আসার পর নৌকা পেতে কিঞ্চিত বিলম্ব হয়। তো উনি নৌকা পান উঠেছেন, কিন্তু সমস্যা হয় কি, ওই নৌকা ঘাটে ভেরার আগে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। উনি চিন্তা করেন হাই হাই মাগরিবের আজান দিয়ে গেল, হুজুর তো নিষেধ করেছিলেন যে এই সময় বাইরে রাখা যাবে না। উনি দৌড়াতে দৌড়াতে বাচ্চাকে কোলে নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে আসেন। তো উনি তো চিন্তা করেছেন যে কোন একটা বিপদ আপদ হয় কি না। তবে বাড়িতে আসার পর দেখা গেল যে তেমন কোনো সমস্যা নাই, তেমন কোনো সমস্যা হচ্ছে না, নূরও কান্নাকাটি করছে না। এই রাত্রে ঘটে আর একটা ঘটনা। ওই রাত্রে বাচ্চার বাবা কোনো কারণে বাড়িতে ফিরতে দেরি করছিলেন। বাড়িতে ফেরার সময় হঠাৎ করে বাড়ির কাছাকাছি উনি দেখতে পান বিশাল আকৃতির একটা অবয়ব, দানব আকৃতির একটা অবয়ব উনি দেখতে পান। এটা দেখে তো উনি প্রচন্ড ভয় পান যে সর্বনাশ, 7 দিন তো সব ভালোই ছিল, হঠাৎ করে আজকে কেন এই অবস্থা হলো। উনি বাড়িতে ফিরে জিজ্ঞেস করেন আমি তো এরকম ভয়ঙ্কর একটা জিনিস দেখছি, আমাদের এই সোনের ঘরের কাছেই বিশাল একটা অবয়ব, এর পা দেখলাম চিকন চিকন, এর মাথা যে কোন জায়গায় গিয়ে ঠেকছে বলতে পারি না। এমন কি ঘটলো যে এটা হঠাৎ করে ফেরত আসলো, কি করছিলা? তখন নূরের মা বলে যে আজকে তো এই নূরের নানা বাড়ি থেকে ফিরতে ফিরতে আমার দেরি হয়ে গেছে, এই জন্য মনে হয় এই জিনিসটা আবার ফেরত আসে। নূরের বাবা বলে সর্বনাশ, তুমি কি করছো? হুজুর না বারবার নিষেধ করে গেল সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে ওকে বাইরে না রাখতে, তুমি ওই রাত্রে থাকতা ওখানে, তোমার বাড়িতেই থাকতা, ফেরত আসতে গেলা কেন এই সময়? এই যে এখন কি হবে, এখন কি করব? তো এদিকে কি হয়, নূরের বাবা সিদ্ধান্ত নেন তিনি আবার সেই হুজুরের বাড়িতে যাবেন, ওনাকে খবর পাঠাবেন যে এই ব্যাপার। উনি বলেছিলেন যে পরে কোনো সমস্যা হলে তাকে যেন জানানো হয়। তো দূরত্ব তো আমরা শুরুতেই বলেছি যে যেতে যেতে প্রায় পরন্ত বিকেল হয়ে যায়, ফজরের পরে রওনা দিলেও পরন্ত বিকেলে গিয়ে পৌঁছাতে হয়। তো ওই দিন আবার হুজুরের কাছে উনি অন্য লোক পাঠিয়েছিলেন। তো সেই লোক সেখানে গিয়েছেন। তো যাওয়ার পর জানা যায় যে হুজুর একটা জরুরি কাজে এক রুগী দেখতে পাশের একটি এলাকায় গিয়েছেন। তবে উনি কয়েকদিনের জন্য গিয়েছেন, কয়েকদিন পরে ফেরত আসবেন। তখন ওই লোকটি খুব ভালো করে বলে যায় যে উনি আসার সাথে সাথে যেন এই এলাকায় আসে, উনি এই রুগীকে চেনে খুব ভালো করেই, যেন অবশ্যই আসে। তো ওই রাত্রে তো ওনারা ফেরত আসার কোনো সুযোগ ছিল না, ওই রাত্রে ওখানে থেকে পরের দিন উনি রওনা দিয়েছেন। আর হুজুর যেহেতু কয়েকদিনের জন্য বাইরে বেরিয়েছেন, ওই রাত্রে হুজুরের আসারও কোনো সম্ভাবনা ছিল না।
তো যাই হোক, পরের দিন এদিকে হয় কি, এই গ্রামে এই নূরের এক চাচার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন নূরের মা বাবা নূরকে নিয়ে। তবে দাওয়াত খেয়ে আসার পরে নূরকে ঘরে রেখে ওনারা দুইজনই ঘরে একটু বাইরে বেরিয়েছেন। হঠাৎ করে একটা চিৎকার বা একটা গোঙানির আওয়াজ শোনা যায় নূরের ঘরের মধ্যে। এটা শুনে নূরের মা প্রথমে ঢুকেই দিয়েছে এক চিৎকার। এরপরে নূরের বাবা ঢুকেছে, উনিও একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন, উনিও দিয়েছেন এক চিৎকার। দেখেন যে ওনার এই 1-1.5 মাস বয়সী শিশু বাচ্চা দিব্যি মাটির উপর দাঁড়িয়ে আছে এবং সে ভয়ঙ্কর একটা স্বরে কথা বলছে, মনে হচ্ছে পুরুষ মহিলা মিশ্রিত একটা কণ্ঠস্বর। সে বলছে যে, দাওয়াত খেতে গেছিলা? কেন গেছিলা? আমাকে একা রেখে কেন গেছিলা? আমার খেতে ইচ্ছা করে না? এইটা শোনার সাথে সাথে মা বাবা দুইজনই দিয়েছেন এক চিৎকার চেঁচামেচি করছেন। লোকজন চলে আসছে, তবে লোকজন এসে দেখে যে নূর স্বাভাবিকভাবে বিছানায় শুয়ে আছে। তো এই ঘটনা ঘটার পর বুঝতে পারলেন যে ভয়ঙ্কর কোনো কিছুর আবির্ভাব ঘটছে বা ঘটে গেছে, কিন্তু এটা এখন স্বাভাবিক পর্যায়ে কিভাবে নেওয়া যাবে, এটার সমাধানটা কি? এর তো কোনো সমাধান হচ্ছে না। তো ওই রাত আর কোনো কিছু হয়নি। এদিকে হুজুরের অপেক্ষায় আছেন, হুজুর কবে আসবেন এরকম অপেক্ষায় আছেন। তো পরের দিন রাতের বেলা আর একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে রাতে তখনও যে তারা ঘুমিয়ে গেছেন বিষয়টা এরকম না, নূর তখন ঘরেই শোয়ানো, ঘরের ভিতরে হারিকেন ছিল। হঠাৎ করে ঘরের ভেতর থেকে আবারও গোঙানির একটা আওয়াজ আসছে। গোঙানির আওয়াজ আসার পর নূরের মা ঘরের ভিতরে ঢুকে উনি চিৎকার দিয়েছেন। ওনার চিৎকার শুনে নূরের বাবাও ঘরে ঢোকার পর তিনিও চিৎকার দিয়েছেন। দেখে যে তার বাচ্চাটা মাটির উপর দাঁড়িয়ে আছে, ওই যে গতদিনের মতো। আর ওই বাচ্চাটা মা বাবার উপর আক্রমণ করতে উদ্যত হচ্ছে এবং আক্রমণ করেও বসে। এত ছোট একটা বাচ্চা, শিশু বাচ্চা, নবজাতক শিশু বাচ্চা, এই বাচ্চা ভয়ঙ্কর স্বরে কথা বলছে এবং বলছে, তোদের সবগুলোকে আমি শেষ করে দিব। কি ভেবেছিস আমার সাথে পারবি? ওই হুজুর কিছু করতে পারবে? ওই হুজুরের বংশ আমি নির্বংশ করে দেব। ওই হুজুর কেন, ওর ওস্তাদ, তার ওস্তাদও কিছু করতে পারবে না। আমার সন্ধান পেতে পেতেই ওদের এক জীবন শেষ হয়ে যাবে। এই বলে আক্রমণ করতে উদ্যত হয়। এখন এইরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে নূরের মা বাবা দুজনই নূরকে ওখানে রেখেই দৌড়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসে। নূরও বের হবে, এমন সময় তার বাবা সাহস করে গিয়ে ঘরের দরজা লাগিয়ে শেকল লাগিয়ে দেন। শেকল লাগানোর পর চিৎকার চেঁচামেচি শুরু করেন, আশেপাশের লোকজন চলে আসে। আসার পর কি হয়েছে বলে, এই অবস্থা। সবাই বলে দরজা খোলো। দরজা খোলার পর দেখা যায় যে নূর মাটিতে পড়ে আছে, সে ছটফট করছে। ওর মা দ্রুত বাচ্চাকে কোলে তুলে নেন। দেখা যাচ্ছে যে বাচ্চাটা খুব অসুস্থ, প্রচন্ড জ্বর আসছে বলে মনে হচ্ছে। বাচ্চার কোনো সেন্স নাই। ওনারা ওনাদের মতো করে ট্রিটমেন্ট করেন। ভোরের দিকে বাচ্চাটার জ্ঞান ফেরে, একটু নড়াচড়া করে, এরপর আস্তে আস্তে শরীরটা দুর্বল হতে থাকে এবং শান্ত হয়ে যেতে থাকে। মায়ের কোলেই নূর মারা যায়। ওই দিন বাদ আসর হুজুর আসেন। হুজুর আসার পর সবকিছু শুনে দুঃখ প্রকাশ করেন এবং বলেন যে, আমি বারবার বলেছিলাম যে বাচ্চাকে কোনোভাবেই সন্ধ্যার সময় বাইরে রাখা যাবে না, কেন এমনটা করলেন? আমি তো একটা বন্ধনী দিয়ে গিয়েছিলাম। আর এইটা এমন এক শক্তিশালী জিন, এইটা যে আসলে কোথা থেকে আসছে, কেন আসছে এটা জানি না। এটা কি পুরুষ না নারী তাও জানি না। আর এই চিহ্নটা যে কি এটাও বলতে পারি না। আমি এই চিহ্নটা কাগজে বেশ কয়েকজনকে এঁকে দেখিয়েছি, তারাও বলতে পারেন না এটা আসলে কি জিনিস। হুজুর উনি পরবর্তীতে তো ওনার বাড়িতে চলে যান। নূরের এই যে এই ঘটনাটা খুবই রহস্যময় একটা ঘটনা। আসলে কেন এত লোক বাদ দিয়ে নূরের
মা বাবার বিয়ের ওই সময়ে, বিশেষ করে যখন তারা নদী পার হচ্ছিলেন, ওই সময় ওই ঘটনাটা কেন ঘটলো? নূরের অসময়ে যে জন্ম নেয় সেটা কেন ঘটলো? অসময়ে জন্ম নিয়েও তার স্বাভাবিক যে গঠন সেটা কেন থাকলো? এরপর যে চিহ্ন, ওই চিহ্নের রহস্যটা কি আজ পর্যন্ত কেউই বলতে পারে নাই। প্রিয় লিসেনার্স, এরকম একটা চিহ্নের কথা কিন্তু আমরা আমাদের আজকের এই এপিসোডের একটা ঘটনায় পাবো, একটা ঘটনার একটা অংশে পাবো। আসলে এগুলো কি? এগুলো রহস্যময় একটা জিনিস, যেটা রহস্য আসলে উদ্ঘাটন করা সত্যি দুরূহ ব্যাপার, আমাদের চিন্তার বাইরে। নূরের এভাবেই মৃত্যু হয়ে যায়। একটা ছোট্ট মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, তার এভাবে মৃত্যু হয়ে যায়। কেনই বা নূরকে বলি বানানো হয়েছিল? কে এটা করেছিল? তার উদ্দেশ্য কি ছিল? জানা যায়নি। মূলত এই ঘটনাটি মাহিদের খালু মাহিদকে বলেছিলেন। এক রহস্যময় ঘটনা, রহস্যাবৃত ঘটনা, এক অমীমাংসিত ঘটনা। প্রিয় লিসেনার্স, এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে যায়। এই কারণে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদেরকে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করার জন্য গ্রামের অনেক মহিলারা বলে থাকেন। আমরা অনেক কিছু এটাকে কুসংস্কার বলি, কিন্তু দেখা যায় যে এটা আপাতত দৃষ্টিতে কুসংস্কার মনে হলেও বেশ কিছু বিষয় থাকে যেটা তাদের অভিজ্ঞতার আলোকেই তারা বলে থাকেন। হ্যাঁ, এটা সত্য, অনেক কুসংস্কার রয়েছে, কিন্তু তাদের অভিজ্ঞতার আলোকেও কিন্তু অনেক বিষয় তারা বলে থাকেন যেটা আসলে মেনে চলা উচিত। আমরা শহরে যারা থাকি তারা এগুলো মানতে চাই না, কারণ এখানে তো নদী নাই, অনেক কিছু নাই, অনেক বড় বড় গাছপালা নাই। এখানে কি এগুলো ঘটে? হ্যাঁ, ঘটে। এখানেও হতে পারে, ভিন্নভাবে হতে পারে। এজন্য আমাদের সকলের উচিত সতর্ক থাকা। বিশেষ করে আমি আমাদের লিসেনারদেরকে বলবো যে আমাদের বাড়িতে যারা শিশু বাচ্চারা রয়েছে তাদের কাপড় যখন আমরা ধুবো, এটা কোনোভাবেই যেন সন্ধ্যার পরে বাইরে না থাকে, বারান্দায় না থাকে, বাইরে না থাকে। এটা যদি না শুকায় তাহলে ঘরে এনে রাখবো। আর একটা বিষয় হলো, বাচ্চার কাপড় ভিজিয়ে রেখে কোনো অবস্থাতেই সারা রাত ওয়াশরুমে রাখা যাবে না। শুধু বাচ্চাদের কাপড় না, নিজেদের কাপড়ও। এখানেও কিন্তু দুষ্টু জিনের প্রভাব পড়তে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।